হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি ভূতের বাসায় কলাবতীর দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প শোনার আগে বলে রাখি, যদি গল্পটি ভালো লাগে এবং গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করি মতি নন্দীর কলাবতী সিরিজ থেকে ভূতের বাসায় কলাবতীর দ্বিতীয় পর্ব। কাকুর গাছের মোড় থেকে বাসে উঠেই সুশি বলল, এই মুহূর্ত থেকে বলতা হয়ে কাকুর গাছের বাড়িতে ঢোকা পর্যন্ত সব খরচ আমার। তুই আমার অতিথি, একদম পকেটে হাত ঢোকাবি না। কলাবতী বলল, কিন্তু ট্রেনে ঝালমুড়ি, বাদাম, শশা সব আমার। দুজনেরই কাঁধ থেকে ঝুলছে মোটা কাপড়ের অ্যাডিডাসের ক্যারি ব্যাগ। বর্দি যেসব পোশাক নিতে বলেছে কলাবতী সেগুলো নিয়েছে। মাত্র কটা দিন তো থাকবে, তাও গ্রামের মতো জায়গায়। বিয়ে বাড়িতে তো আর যাচ্ছে না, পুজো টুজোও এখন নেই। ক্রিকেট খেলার জন্য ভারতের কয়েকটা শহরে সে ঘুরে এসেছে। তার ধারণা আছে কোথায় কি পোশাক নিয়ে যেতে হবে। তার ব্যাগে আছে টেপ রেকর্ডার আর গানের ক্যাসেট। বাইনোকুলার বা ক্যামেরা নেয়নি। ঘুরে বেড়াবার জন্য কাপড়ের পাম্প শুটা নেব করেও তার বদলে হাওয়াই চপ্পল নিল। 11:33 ট্রেনে উঠে 12-13টা স্টেশন ছুঁয়ে 1:45 তারা ট্রেন থেকে নামল। মাত্র 15 মিনিট লেট করেছে তারকেশ্বর লোকাল। ভিড় ছিল না, বসেই এসেছে সারা পথ। এবং দুজনে ঝালমুড়িওয়ালাকে সমৃদ্ধ করেছে 8 টাকায়, শশাওয়ালাকে 2 টাকায়, বাদামওয়ালাকে 2 টাকায়। কলাবতী এক সফট ড্রিঙ্কওয়ালাকে ডাকতে যাচ্ছিল, সুশি বাধা দেয়। খবরদার খাবি না, ট্রেনের সব নকল জিনিস, খেলেই কিন্তু জন্ডিস। ওরা যে যাচ্ছে ব্যাংক কাকাকে সেটা অবশ্য গতকাল জানিয়ে দেওয়া হয়েছে। সুশিদের দেশের বাড়ির কাজের লোক জনার্দন, যাকে ওরা জনাদা বলে, তার হাত দিয়ে ব্যাংক কাকা গোটা 20 ল্যাংড়া আম আর 100 লিচুর সঙ্গে একটা থলিতে বেঁধে 1 বিঘত লম্বা 10টা কই মাছ আর প্রায় 1 কেজি বাড়িতে তৈরি গাওয়া ঘি পাঠিয়ে দেন। কালই জনাদা ফিরে গেছে বলতায়, সঙ্গে চিঠি নিয়ে। মুখেও অবশ্য তাকে বলে দেওয়া যেত, কিন্তু জনাদার শ্রবণ শক্তি কিছুটা গোলমেলে। তাকে বলা হয়েছিল 2 কেজি মতো কই পেলে ব্যাংক কাকা যেন পাঠিয়ে দেয়। 3 দিন পরে ব্যাংক কাকা 2 কেজি খই পাঠিয়ে দেন, সঙ্গে একটা চিঠি। হঠাৎ খইয়ের দরকার হলো কেন? কলকাতাতে কি খইয়ের আকাল পড়েছে? অতঃপর চিঠি দিয়ে ভুলটা ধরিয়ে দিতে 10টা কই মাছের সঙ্গে আম, লিচু আর ঘি তিনি পাঠিয়ে দেন। ট্রেনের পর বাসে 10 মিনিট গিয়ে নামল ইকরি নামে একটা জায়গায়। সুশি বলল, এখানে সুবল সামন্তের দোকানের মাখা সন্দেশ খুব ফেমাস, খাবি? কলাবতী সঙ্গে সঙ্গে রাজি। বাস স্টপের কাছেই দোকানটা। ওরা 200 গ্রাম করে সন্দেশ দোকানের বেঞ্চে বসে খেলো। খেতে খেতে কলাবতী বলল, এখানে ঘড়ির দোকান আছে? আমার ব্যান্ডটা ছিড়বো হয়েছে, বদলাতে হবে। আমাদের বলতায় ঘড়ি, ট্রানজিস্টার, টিভি সব কিছু সারানোর দোকান আছে, ওখানেই পেয়ে যাবি। এরপর ওরা সাইকেল রিকশায় রওনা দিল বলতার উদ্দেশ্যে। যেতে যেতে যা কিছু চোখে পড়ছে অবাক হয়ে যাচ্ছে কলাবতী। বিশাল একটা বাঁশবন দেখে সে বলল, সুশি, এখানে বাঘ থাকে? বাঘেদের তো আর মাথা খারাপ হয়নি, এখানকার লোক পিটিয়ে কিমা করে দেবে। ওটা কি গাছ রে? ভালো করে তাকিয়ে দেখ কি ঝুলছে গাছে। ও মা, তাই তো, কত কালো জাম। আমাদের বাগানেও আছে, কত খেতে পারিস দেখব। রাস্তাটা দুপাশের জমি থেকে উঁচু। একটা নিচু পাঁচিল দেওয়া পুরনো বাড়ির সিমেন্ট বাঁধানো লম্বা দাওয়ায় রৌদ্রের মধ্যে ছাতা মাথায় এক বৃদ্ধা বসে কৌতূহলে তাকিয়ে দেখছিলেন কারা সাইকেল রিকশায় চড়ে যাচ্ছে। সুশি, সুশি, দেখেছিস? বৃদ্ধার দিকে আঙুল তুলল কলাবতী। সুশি তাকালো। তার চোখ পড়ল বৃদ্ধা ছাড়াও আরও কিছুতে। এই রিকশাওয়ালা, থামাও থামাও। সুশি চেঁচিয়ে উঠতেই রিকশাওয়ালা ব্রেক কষল। লাফ দিয়ে নামতে নামতে সুশি বলল, একটু দাঁড়াও, আসছি। বাড়ির সদর দরজাটা খোলা।
কলাবতী দেখল সুশীর দৌড়ে ঢুকলো। বৃদ্ধার কাছে গিয়ে প্রণাম করে কি যেন বলল। বৃদ্ধার মুখ ভরে গেল হাসিতে। দুজনে কি যেন কথা হলো। আঙুল দিয়ে বৃদ্ধা পাঁচিলের ধারের কলা গাছটা দেখালেন। সুশী ছুটে গিয়ে কলা পাতা ছিঁড়ে আনল। বৃদ্ধার সামনে ঢাকনা খোলা 4টে আচারের বয়েম। তিনি তাই থেকে আচার তুলে তুলে কলা পাতায় রাখলেন। সুশী আঙুল দিয়ে রিকশায় বসা কলাবতীকে দেখালো। বৃদ্ধা আর একটু আচার দিলেন। সুশী তারপর গদ গদ মুখে কি যেন বলতে বৃদ্ধার মুখ স্নেহের সুখের হাসিতে ভরে গেল। নে ধর। রিকশায় ওঠার আগে সুশী কলা পাতাটা কলাবতীর হাতে ধরিয়ে দিল। চলো গো এবার। টক মিষ্টি ঝাল সব রকমের, আমের, তেঁতুলের আর করমচার। একটু একটু করে বুড়ি দিল। লেবুরও ছিল, আমি আর চাইনি। সুশী তেল চুপচুপে মশলা মাখা আমের টুকরো মুখে দিয়ে বলল, তোর চেনা? তোর চেনা হতে যাবে কেন? স্রেফ গিয়ে বললুম, ঠাকমা কলকাতা থেকে আসছি তোমার হাতের আচার খাবো বলে, দাও। না দিলে এখানে বসে কাঁদতে শুরু করব। বুড়ির সে কি হাসি। জিজ্ঞেস করলো, কাদের বাড়ির মেয়ে তুই? বললুম। বলল, ব্যাঙের ভাইজি। বাবার নাম কি? বললুম। বলল, ট্যাংরার মেয়ে তুই। তারপর কলাপাতা ছিঁড়ে আনতে বলল। আসার সময় বলল, কদিন আগে এলি না কেন? কামরাঙার আচারটা খাওয়াতে পারতুম। খেতে কেমন লাগছে রে কালু? জবাব নেই। তোদের বাড়িতে ব্যাঙ আর ট্যাংরা ছাড়া আর কি আছে? জ্যাঠামশাইয়ের ওজন ছিল 3 মণ, নাম ফড়িং। এইসব বুড়িরা এখনো আছে বলেই নাতনিরা চিরকাল নাতনিই থেকে যায়। গল্প করতে করতে ওরা বোলতার ফুটবল মাঠের ধার দিয়ে বিএসসির ক্লাব ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন একটা শিকড় সমেত উপড়ে পড়া নিম গাছ দেখে কলাবতী বলল, এখানেও খুব ঝড় হয়ে গেছে দেখছি। কথাটা শুনে রিক্সাওয়ালা প্যাডেল করতে করতেই বলল, শুধু ঝড় নয় দিদিমণি, 4-5টা বাজও পড়েছে। আপনারা যে বাড়িতে যাচ্ছেন সেখানকার ভাঙা শিব মন্দিরে দুটো বাজ পড়েছে। ইকরির বাস স্টপের কাছে 2টো লোক গাছতলায় বাজে মরেছে। সে যে কি অবস্থা, সারা জেলাটা তছনছ করে দিল বৃষ্টি আর বাজ। সুশী ভয় ভয় বলল, আর বাজ পড়বে না তো? কলাবতী বলল, আচ্ছা ভূতেরা কি বাজকে ভয় করে? ব্যাঙ কাকা দোতলার বারান্দা থেকে ওদের আসতে দেখে নিচে নেমে এসে বাইরের উঁচু দাওয়ায় দাঁড়িয়েছিলেন। শীর্ণকায়, কাঁচা পাকা চুল কদম ছাট, গায়ে হাফাতা পাঞ্জাবি, পায়ে কাপড়ের পামশু, ধুতি মালকোচা করা, চাউনিতে কৌতূহল। ওরা প্রণাম করতেই তিনি বললেন, ভাত খাবি তো? রান্না করাই আছে। আমি একটু বেরোচ্ছি। ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। ঝড়ে গোলপোস্ট পড়ে গেছে। পরশু আবার সেমিফাইনাল খেলা। শীতলের মা রইল, যা দরকার ওকে বলবি। কালু কোনো রকম লজ্জা করবে না, নিজের বাড়ি মনে করবে। এই বলে ব্যাঙ কাকা ব্যস্ত হয়ে চলে গেলেন। দোতলায় দক্ষিণ পশ্চিমের ঘরটায় ওদের থাকার ব্যবস্থা হয়েছে। বিরাট একটা সেকেলে পালঙ্ক, তাতে অন্তত 4 জন বয়স্ক লোক পাশাপাশি শুতে পারে। মোটা মোটা 2টো পাশ বালিশ আর বালিশ। 1 বিঘত চওড়া গদিতে ধপধপে সাদা চাদর পাতা। লাল সিমেন্টের মেঝেটা দেখলেই বোঝা যায় নিয়মিত মোছা হয়। সিলিংয়ে পাখা ঝুলছে। 4টে জানলাই বেশ বড়, খড়খড়ির পাল্লা দেওয়া। এই রকম ঘর কলাবতীদের 8 বাড়িতেও আছে। ঘরের বাইরে এই রেলিং দেওয়া টানা বারান্দায় এসে সে দাঁড়ালো। সেখান থেকে পশ্চিমে গড়ের দিঘির অনেকটাই দেখা যায়। দিঘির পাড়ের কাছে নলবন আর জলা ঘাসে ভরা। মাঝখানটায় কিন্তু পরিষ্কার টলটলে জল। দিঘির অপর পারে কয়েকটা মাটির বাড়ি। তার ফাঁক দিয়ে দেখা গেল ট্রেকার চলছে। রাস্তাটা দিঘিকে বের দিয়ে বোলতার মধ্যে দিয়ে গিয়েছে তারকেশ্বরের দিকে। লোকের নাম দিয়েছে বাবার সড়ক। বাড়ি থেকে একটা সরু পথ গেছে ভাঙা চোরা বাঁধানো ঘাটে।
সেখানে একটা ছোট্ট নৌকো বাঁধা। তার আকৃতিটা ত্রিভুজের মতো। দুটো দাঁড়, নৌকার দুধারে লোহার কড়ায় আটা। দুজন লোক পাশাপাশি বসে দাঁড় বাইতে পারে এমন একটা পাটাতন নৌকোয় পাতা। কলাবতী সুশীকে ডেকে বলল, নৌকোটা কাদের রে, তোদের? হ্যাঁ, দাদার জন্য ব্যাংক অ্যাকাউন্টটা তৈরি করে দেন। দাদা ছুটি ছাটায় এসে দিঘিতে ঘুরে বেড়াতো। এখন আর চড়ার লোক নেই, পড়েই থাকে। চল, আমরা নৌকোয় চড়ে ঘুরবো। আজ নয়, কাল সকালে। চান করবি তো নিচে চল, যা ভ্যাপসা গরম। টিউবওয়েল থেকে জল তুলে রেখেছে শীতলের মা, দেখবি কি ঠান্ডা জল। তোদের শিব মন্দিরটা কোন দিকে? বারান্দার পূবে গেলে দেখতে পাবি। তুই দেখ, আমি চান করতে যাচ্ছি। কলাবতী বারান্দার পূর্ব দিকে গেল। ব্যাংক কাকা থাকেন এদিকের ঘরটায়। ঘরের দরজায় শিকল তোলা। গড়বাড়িটা একটু দূরে, দোতলা বলে কিছু নেই। একতলায় খাড়া রয়েছে মোটা মোটা কয়েকটা ভাঙা দেওয়াল। দরজা জানলার জায়গাগুলো ফাঁকা। বাড়িটা আগাছায় ভরা, ভাঙা ইট ছড়িয়ে রয়েছে। দেওয়ালগুলোর পেছনেই শিব মন্দির, সেটিও ভাঙা, তবে বোঝা যাচ্ছে না, যেহেতু অসত্য গাছে আষ্টে পৃষ্ঠে জড়ানো বলে। রিক্সাওয়ালা বলেছিল দুটো বাজ এর ওপর পড়েছে। কলাবতী দূর থেকে খুঁজল, কিন্তু বাজ পড়ার কোনো চিহ্ন দেখতে পেল না। তার মনে হলো মন্দিরের পিছন দিকে সম্ভবত বাজ পড়েছে, তাই সে পোড়া বা ভাঙা কিছু দেখতে পাচ্ছে না। কাল সকালে দেখতে হবে। ওদের খিদে ছিল না। শীতলের মা কয়েকটা আম কেটে দিল। চল সুশি, একটু ঘুরে দেখি তোদের বলতা, সেই সঙ্গে ঘড়ির দোকানটাও। বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে জংলা পোড়ো মাঠটাকে দেখিয়ে সুশি বলল, এই হলো সেই গড়ের মাঠ, আর ওই তোর শিব মন্দির। ভূতেদের ছেলেমেয়েরা ওখানে কানামাছি খেলে। পাতাল ঘরটা কোথায় বলতো? লোকে তো বলে শিব মন্দিরের তলায়। চল না, শিব মন্দিরটা একটু দেখে আসি। সুশি শিউরে উঠে বলল, আজ শনিবার, ভূতেদের ডিস্টার্ব করতে নেই। আজ ওদের শনি পুজোর দিন। খিলখিল করে সে হেসে উঠল। আজ ভূতটুত থাক, কাল সকালে দেখা যাবে। দুজনে হাঁটতে হাঁটতে বোলতা বাজার এলাকায় এলো। সেখানে শিব মন্দির, পোস্ট অফিস, ব্যাংক, অডিও ক্যাসেটের দোকানের সামনে ঘড়ি সারাইয়ের দোকান। দোকানটা বন্ধ। দোকানের পাশে একটা বট গাছের গায়ে টিনের সাইনবোর্ডে লেখা, যে কোনো মিউজিক্যাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করিয়া থাকি। তার নিচে আর একটা টিনে টিউকলের অভিজ্ঞ মিস্ত্রি পাওয়া যায়। ওরা ফেরার পথে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টা ঘুরে ফুটবল মাঠের দিকে গেল। মাঠে ব্যাংক কাকা দাঁড়িয়ে দুজন লোক নিয়ে গোলপোস্ট খাড়া করার কাজে ব্যস্ত। 4-5 ছেলে আর এক প্রৌঢ় তার পাশে। কাকা, এখানে কি টুর্নামেন্ট হচ্ছে? সুশি জানতে চাইল। বংশীবদন চ্যালেঞ্জ শিল্ড আর প্রিয়বালা চ্যালেঞ্জ কাপ, জেলার একটা টপ টুর্নামেন্ট। 40 বছর ধরে চলছে। কত ফুটবলার এখান থেকে বেরিয়েছে জানিস? ভোদা মিত্তির ইন্ডিয়ার গোলকিপার খেলেছে, সে তো রসবেরিয়ার ছেলে। এই মাঠ থেকে উঠে ইস্ট বেঙ্গলে খেলেছে। কালো দত্ত, শৈলেন মান্নার পর অমন একটা ব্যাক আর মোহনবাগানে খেলেনি। সে তো পাশের ইকরি গ্রামের রাসু দত্তের নাতি। শৈলেন মান্নার পর কালো দত্ত ছাড়া আর কেউ খেলেনি বলছেন কেন? কলাপতি নিচু স্বরে প্রতিবাদ জানালো। জার্নেল সিং, সুব্রত ভট্টাচার্য। প্রৌঢ়টির চোখ দুটিতে অবাক চিহ্ন ফুটে উঠল। তিনি ব্যাংক কাকাকে বললেন, মেয়েটি দেখছি খেলার খবর ভালোই রাখে। রাখবে না? আট ঘরার রাজশেখর সিংহের নাতনি যে। ও, তাই বলো। তাই এখানে এসো কি জন্য? বেড়াতে? জবাব দিল সুশি। বেড়াতে আর ভূত দেখতে? গড়ের মাঠের ভূত? প্রৌঢ় চোখে আবার বিস্ময়। বলে কি? খবরদার ওই কাজটি করতে যেও না। কলকাতায় থাকো তো, তাই ভূত জিনিস জানো না। ওই শিব মন্দিরের পাশে বেলগাছে সাদা কাপড় পরে ওরা বসে থাকেন। খড়ম খটখটিয়ে হেঁটে বেড়ান গড়ের মাঠে। কলাপতি বলল,
আপনি দেখেছেন? পাগল নাকি? আমি কেন দেখতে যাব? ওদের দেখলে কি আর আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতুম? কবে ওখানে চলে যেতুম। আঙুলটা তুলে তিনি আকাশের দিকে খোঁচালেন। দুলে পাড়ার খেলা দেখেছিল, ওরা মরার খুলি দিয়ে অমাবস্যার রাতে ফুটবল খেলছেন। তে রাত্রির পোয়ালো না, বেচারার লাশ ভাসতে দেখা গেল পুকুরে। ওদের দেখতে নেই বুঝলে খুকিরা। ব্যাং, বারণ করো ওদের। বেড়াতে এসে কি বেঘরে প্রাণটা দেবে? নিশ্চয়ই বারণ করব ভূদেবদা। এই ছেলে মানুষদের কথা কি শুনলে চলে? বলেই ব্যাং কাকা হয়নি হয়নি বলে ছুটে গেলেন গোল পোস্টের দিকে। একদিকের পোস্ট ইঞ্চি চারেক নেমে গেছে পোতার দোষে। ভূদেব একটি ছেলেকে ডাকলেন। হ্যারে রতন, বিদ্যুৎপুরের টিমে কলকাতার কটা ছেলে খেলেছিল? 3টে, সবাই সুপার ডিভিশনের। সেমিফাইনালের গাঁটটা দেখছি বিএসসির আর পেরোনো হলো না। ব্যাঙের এই একো, হায়ার করে প্লেয়ার আনবো না। আরে বাপু, সব টিমই কলকাতার প্লেয়ার আনে। ড্যাং ডেঙিয়ে তারা শিল্ড নিয়ে গেছে, আর আমরা ওই সেমিফাইনাল পর্যন্ত। বিএসসি লাস্ট কবে শিল্ড জিতেছে? কি জানি জ্যাঠামশাই, আমরা তো কখনো জিততে দেখিনি। বলুন না ব্যাংক জ্যাঠাকে হাতটা একটু উপর করতে। সেমিফাইনাল আর ফাইনাল দুটো ম্যাচ খেলে দেবে। জনা তিনেক হলেই হবে। গোলকিপার, স্টপার আর একটা স্ট্রাইকার। 1000-10 মধ্যেই হয়ে যাবে। আরেকটি ছেলে বলল, অত নীতিবাগীশ হলে কি টুর্নামেন্টে জেতা যায়? ঘরের ছেলে ছাড়া খেলাবো না বললে কি চলে? মোহনবাগান কি করলো? সেই তো ফরেন প্লেয়ার খেলাতে হলো। আমি বললে ব্যাংক শুনবে না। ভূতের জমিতে কলেজ করা চলবে না বলার পর থেকে আমার উপর চটে আছে। যদি বলি পঞ্চায়েত সমিতির আপত্তি নেই ভূতের জমিতে কলেজ করতে দিতে, তাহলে 10 কেন 20,000 বার করে দেবে। ওর কি টাকার অভাব? ভূদেবের মুখ বেজার, কণ্ঠে ক্ষোভ। ভূত না থাকলে ভূদেব মনে মনে ভেবে দেখলেন জমিটা নিয়ে কোনো আপত্তি উঠত না। তাছাড়া কলেজ করার যে স্বপ্ন বলতাকে কেন্দ্র করে চারপাশের গ্রামের হাজার হাজার মানুষ দেখতে শুরু করেছিল, সেই স্বপ্ন এতদিনে পূরণ হয়ে যেত। না হওয়ায় ভূতে অবিশ্বাসীরা তার বিরুদ্ধে চলে গেছে। তার এখন চিন্তা সামনের পঞ্চায়েত ভোটে তিনি প্রধানের পদটি রক্ষা করতে পারবেন কিনা। অবশ্য ভূতে বিশ্বাসী ভোটারও কম নেই। তাহলেও ভূতেরা না থাকলে জমিটা নিতে কারো কোনো আপত্তি হতো না। এতদিনে কলেজের শিলান্যাস হয়ে যেত। তাতে মাননীয় শিক্ষামন্ত্রীর নামের নিচে মান্যবর ভূদেব খেটো নামটাও খোদাই করা থাকতো। ভোটে তো জিততেনি, এমনকি ব্যাঙের হাতটাও উপুর করিয়ে কলকাতা থেকে প্লেয়ার আনিয়ে বংশীবদনকে বোলতায় রেখে দেওয়ার সাফল্যের ভাগীদার হতে পারতেন। এত কিছু হারাচ্ছেন শুধুই ভূতেদের জন্য। ভূদেব মনে মনে ভীষণ চটে উঠলেন ভূতেদের ওপর। হতভাগারা বিদায় হলে বাঁচি। ভূদেব যখন এইসব ভাবছেন তখন মাঠের পাশের রাস্তায় দুটো মোটরসাইকেল এসে থামল। দুটিতেই চালকের পেছনে একজন বসে। তাদের একজন বাইক থেকে নেমে ওদের দিকে এগিয়ে এলো। বেটিয়ে গাট্টা বছর 20-22 বয়স। পরনে গোল গলা কালো স্পোর্টস শার্ট, জিন্স, পায়ে স্নিকার, বগলে যেন ফোড়া হয়েছে এমনভাবে হাত দুটি ফাঁক করে দুলে দুলে হেঁটে এসে ভূদেবকেই জিজ্ঞেস করলো, দাদু, স্বরাজ দাসের বাড়িটা কোথায় বলতে পারেন? 6-7টি শব্দ মারফত কর্কশ উচ্চারণে ও বলার ভঙ্গিতে যুবকটি বুঝিয়ে দিল সে অমার্জিত ও অশিক্ষিত। ভূদেব বিরক্ত স্বরে বললেন, কে স্বরাজ দাস? যে গত বছর ইউনিয়নে খেলেছে, ইন্ডিয়া জুনিয়র টিমে খেলেছে। সরার তো আপনাদের এখানেই বাড়ি। তখন একটি ছেলে বলল, তাকে আপনার কি দরকার? দরকার আছে। হিন্দি ফিল্মের খলনায়কদের মতো চোখ ও গলার স্বর হয়ে গেল যুবকটির। জানো যদি বলো ওর বাড়িটা কোথায়। ছেলেটি বলল, সরাফরা চিনি না, আপনি খুঁজে নিন। কালো শার্ট কয়েক সেকেন্ড মুখ কুচকে
ছেলেটির দিকে তাকিয়ে থেকে বলল, সরার বাড়ি কোথায় ঠিকই জানো, তবে বলবে না। কেন? জানি না, তাই বলতে পারবো না। বুধু, চলে আয়, বাড়ি খুঁজে নেব। মোটর বাইকে বসা একজন চেঁচিয়ে বলল। জানো না না? নিচে ঠোঁট কামড়ালো, একটা চোখ সরু হলো। ফেমাস হয়ে গেছে যে ফুটবলার, তার বাড়ি কোথায় জানো না? ঠিক আছে, বাড়ি বার করে নিচ্ছি। হাত ফাঁক করে দুলতে দুলতে ফিরে গিয়ে সে মোটর বাইকের পেছনে উঠল। বাইক দুটো গর্জন করে বাজারের দিকে চলে গেল। কি ব্যাপার বলতো ঘন্টু, সরার বাড়ি তো তুই চিনিস, ওকে বললি না কেন? একজন বলল। ভূদেব বললেন, সরার ভালো নাম যে স্বরাজ সেটাই আমি জানতুম না। ও তো দাসপাড়ার বিলাস দাসের ছেলে। শুনেছি বটে ওটি প্লেয়ারদের মধ্যে খুব নাম করেছে। তারপর চেঁচিয়ে বললেন, হ্যাঁ ব্যাং, সরা কি বোলতার মাঠ থেকে উঠেছে? তা না হলে কোথা থেকে উঠবে? অবাক স্বরে উত্তর এলো। কলাবতী আর সুশি সারাক্ষণ চুপ করে কথাবার্তা শুনছিল। কলাবতী এবার ঘন্টু নামের ছেলেটিকে বলল, আপনি স্বরাজ দাসের বাড়ি জানেন বলে মনে হলো, কিন্তু সে কথা লোকটাকে বললেন না কেন? কারণ আছে বলেই ঘন্টু ব্যস্তভাবে হনহন করে সেখান থেকে চলে গেল। আর একজন বলল, ঘন্টু হলো সরার খুব বন্ধু, হয়তো কোনো ব্যাপার আছে তাই লোকটাকে বাড়ির হদিস দিল না। তবে সরাকে এখানকার প্রায় কেউই চেনে না। ও তো গত 8 বছর ধরে হাওড়ায় মামার বাড়িতে রয়েছে, মাঝে মাঝে এখানে আসে 2-4 দিনের জন্য। খুব গরিব ওরা, ঘন্টু ছাড়া কারোর সঙ্গে মেশে না। ভূদেব বললেন, লোকটার হাব ভাব যেন কেমন কেমন ঠেকলো। খারাপ মতলবে আসেনি তো? হতে পারে, কাগজে সেদিন দেখেছিলুম ট্রান্সফারের ব্যাপারে সরা নাকি ব্রাদার্স ইউনিয়ন আর শ্যামপুকুর দুটো ক্লাবের কাছ থেকেই অ্যাডভান্স নিয়েছে, হয়তো তাই নিয়ে গোলমাল পাকিয়েছে। ছেলেটা আর দাঁড়ালো না, তার সঙ্গে অন্য 3 জনও চলে গেল। আমিও যাই। ভূদেব ব্যস্ত স্বরে বললেন, দীক্ষা নিয়েছি হার্ট অ্যাটাকের পর, এখন সন্ধ্যার বসতে হবে। সুশি বলল, সন্ধে হতে তো এখনো অনেক দেরি। কোথায় আর দেরি, দেখছো কেমন কালো হয়ে রয়েছে আকাশ। দুমদাম বাজ পড়তে পারে সেদিনের মতো। খোলা মাঠে এখন থাকাটা ঠিক নয়, বাড়ি যাও। কলাপতি বলল, ঠিক বলেছেন, শুধু বাজ কেন, গড়বাড়ির ভূতেরাও তো পাতাল ঘর থেকে উঠে আসতে পারে, কি বেলগাছটা থেকে নেমে আসতে পারে। ভূদেব চোখ পিটপিটিয়ে কলাবতীর দিকে তাকালেন। ভূতেদের আমি একদমই পছন্দ করি না, ওদের আমি ভয়ও পাই না। যাই, সন্ধ্যানিকের সময় হয়ে গেল। তিনি আর দাঁড়ালেন না, ব্যাং কাকা এগিয়ে এলেন ওদের দিকে। আর যদি ঝড়টা না হয় গোলপোস্ট দুটো মনে হয় দাঁড়িয়েই থাকবে। ভূদেবটা এমন করে চলে গেল যে। সুশি বলল, উনি বললেন ভূতেদের ভয় করেন না। করেন না? তাহলে গড়ের মাঠে কলেজ করায় বাধা দিচ্ছেন কেন? কি যে ছেলে মানুষই ভয় বুঝি না। কলাবতী বলল, কাকা, ওর ভয়টা ভেঙে দেওয়া যায় না? গা ছমছম করা এইসব প্রবাদ না ভাঙলে এদের ভূতে বিশ্বাস দূর হবে না। ব্যাং কাকা মাথা নাড়লেন হতাশভাবে। মোটর বাইকে কারা এসেছিল? সুশি বলল, স্বরাজ বলে এক ফুটবলারের বাড়ি কোথায় জানতে চাইল। স্বরাজ মানে সরা? ও তো ছোটবেলায় বিএসসিতেই খেলতো, ওই বয়সেই দারুণ ড্রিবল করতো, দুপায়ে শট ছিল দেখবার মতো। শুনেছি এখন নাকি খুব নাম করেছে। কত আর বয়স, 20-20 হবে। সুশি, তোরা তো এখন বাড়ি যাবি, আমার ঘরে টিভি আছে, দেখতে পারিস। আমি একটু পরে ফিরবো, পরশুর খেলার টিম নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি। বাড়ি ফেরার পথে মোটর বাইক দুটো ওদের পাশ দিয়ে ভটভট করে বেরিয়ে গেল। 4 জন লোকের একজন বুড়ো আঙুল তুলে কলা দেখিয়ে বুঝিয়ে দিল ওরা যা খুঁজছিল পেয়ে গেছে। কলাবতী বলল, ওরা যাচ্ছে কোন দিকে বলতো? আমাদের বাড়ির দিকেই দেখছি গেল। সুশি বলল, আমাদের বাড়ির কাছেই তো দাসপাড়া, বোধহয় সরাদের বাড়ির খোঁজ কোথাও থেকে পেয়ে গেছে তাই যাচ্ছে। যাওয়ার কারণটা একদমই বোঝা গেল না,
লোকটাকে কিরকম যেন মস্তান মস্তান বলে মনে হলো। নিশ্চয়ই কোনো বদ মতলবে এসছে। মেঘলা আকাশ, আলো পড়ে গেছে। বাড়িতে ঢোকার মুখে কলাবতী থমকে দাঁড়িয়ে পড়ল। গড়বাড়ির দিকে তাকিয়ে ম্লান আলোয় তার মনে হলো ভাঙা দেওয়ালগুলো যেন প্রাচীন কোনো রহস্য আড়াল করার চেষ্টা করে যাচ্ছে। সত্যি কি বর্গীরা পাতালপুরীতে লুকিয়ে থাকা সুশীর পূর্বপুরুষদের হত্যা করেছিল? এত বছর পর তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। লোকের মুখে মুখে গল্প তৈরি হয়েছে তারা নাকি ভূত হয়ে পাতাল ঘরে বাস করছে। তার ইচ্ছে করল শিব মন্দিরের দিকটা দেখে আসতে। সুশীকে সে বলল, দূর থেকে শিব মন্দিরটা দেখব, তুই দাঁড়া এখানে। দাঁড়াবো কেন, আমিও যাব। দুজনে এগিয়ে গেল গড়ের মাঠের দিকে। মাঠের কিনার ঘেঁষে বাবার সড়ক। একটি লোক সাইকেলে চড়ে যেতে যেতে ওদের দেখে চেঁচিয়ে বলল, হেই, মাঠে নেমো না, শনিবার আজ। নামলে কি হয়েছে? কলাবতীও চেঁচিয়ে জানতে চাইল। ওরা ভর করবেন জানো না। লোকটি প্যাডেল করতে করতে চলে গেল। ওরা মাঠের আর একটু ভেতরে এগোলো। মন্দিরের একটা দিক দেখা যাচ্ছে। যেখানে একসময় দরজা ছিল সেই জায়গাটাকে কালো গুহার মতো দেখাচ্ছে। দেখলে গা ছমছম করে ওঠে। তার চারিদিক ঘিরে উঁচু চাতাল। মন্দিরের পেছনে সত্যি একটা বেল গাছ। মন্দিরের ইটগুলো ক্ষয়া জরাজীর্ণ। বাবা সড়ক থেকে গড়ের মাঠের ওপর দিয়ে হেঁটে এসে মন্দিরের চাতালে পৌঁছতে হলে 2-3 ধাপ সিঁড়ি ভাঙতে হবে। সেই সিঁড়িও ভেঙে গিয়ে একটা ঢিপির মতো হয়ে রয়েছে। অশ্বত্থ গাছ থেকে বিশ্রী কর্কশ স্বরে একটা পাখি ডেকে উঠল। ওই ভাঙা শিব মন্দির বাংলার অনেক গ্রামেই পাবি, এমনকি কলকাতাতেও আছে, সুশী বলল। কিন্তু তাতে কি ভূতপ্রেত বাস করে? বাস করাটা নির্ভর করছে সেখানকার লোকেরা বিজ্ঞান মানে কি না তার ওপর। ফেরা যাক, কাল নৌকোয় চাপবো। আমি মাছ ধরবো, কাকার ছিপ আছে অনেক রকমের। আগেরবার এসে দিঘির ধারে বসে পুঁটি ধরেছি, একটা চারাপোনাও উঠেছিল। গল্প করতে করতে ওরা বাড়ি ফিরে এলো। সেদিন ভোর রাতে এক পশলা বৃষ্টি হলো। কলাবতী নৌকোর বদলে বেছে নিল ছিপ। সে আর সুশী ছিপ নিয়ে মাছ ধরতে গেল দিঘির ঘাটে। জনাদা জোগাড় করে দিয়েছে টোপের জন্য লাল পিঁপড়ের ডিম। সেতলের মা দিয়েছে 2টি পিঁড়ি ভিজে জমিতে পেতে রাখার জন্য। ব্যাং কাকা বলে দিয়েছিলেন কলাবতীকে কিভাবে ফাতনাটাকে লক্ষ্য করতে হবে। ভেসে থাকা ফাতনাটা খাড়া হয়ে উঠলে বুঝবে মাছ টোপ গিলেছে, তারপর সেটা ডুবে গেলেই টান মারবে। কলাবতী সব শুনে ঘাড় নেড়ে জানায় বুঝেছে। ঘাটের একধারে দুজনে পাশাপাশি ছিপ ফেলে বসল, 7-8 হাত তফাতে। সঙ্গে 2টো খালুই, ধরা মাছ রাখার জন্য। সুশীর অভিজ্ঞতা আছে, মিনিট 10 পরেই ছিপে টান দিয়ে সে উল্লাসে চিৎকার করে উঠল, কালু পেয়েছি, ফলুই। কলাবতী মুখ ঘুরিয়ে 6 ইঞ্চি লম্বা কালো রঙের মাছটার দিকে তাকিয়ে বলল, ওটা তুই খাবি। তারপর সে ফাতনার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। মিনিট 3 পর সুশী আবার চিৎকার করল, কালু বাটা। কলাবতী মুখ ফিরিয়ে দেখল, কিন্তু কোনো মন্তব্য করল না, শুধু ভ্রু কুঁচকে উঠল। ফাতনাটা মনে হলো একটু কাঁপল। সে উবু হয়ে বসল। ক্রিকেট ব্যাট ধরার মতো 2 হাতে ছিপটা ধরে রইল এমনভাবে যেন বোলার এবার একটা লং হপ বল দেবেই আর সে সপাটে পুল করবে। ফাতনাটা টুকটুক করে কাঁপছে। কলাবতীর মনে হলো লং হপ বলটা এসে গেল বলে। এবার পুল। সপাটে সে হ্যাঁচকা টান দিল। সুতোর প্রান্তে বাঁধা বড়শিটার দিকে কলাবতী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। বড়শিতে গাঁথা পিঁপড়ের সাদা ডিমের টোপটা নেই। বদমাস মাছ খেয়ে পালিয়ে গেছে। কালু আবার একটা বাটা। তোর পাশে বসলে আমি একটাও পাবো না, চললুম ওদিকে। খলুই আর পিঁড়িটা তুলে কলাবতী ঝোপঝাড় পেরিয়ে 50 হাত দূরে একটা খেজুর গাছের পাশে গিয়ে বসার উদ্যোগ করল।
মুখ ঘুরিয়ে সে পেছন দিকটা দেখে নিতে গিয়ে চোখে পড়ল শিব মন্দিরটাকে। একটা বড় বেলগাছ ডালপালা ছড়িয়ে রয়েছে মন্দিরের দিকে। ডালে ঝুলন্ত দুটো বেল তার চোখে পড়ল। চিকচিক করে উঠল তার চোখ। পেকে হলুদ হয়ে আছে, আর সাইজ কি, ছোটোখাটো কুমড়োর মতো। অন্তত 10 গ্লাস বেলের পানা হয়ে যাবে। সুশি মাছ ধরছে ধরুক, সে চটপট ভেবে নিল। অমন দুটো বেল পেরে নিয়ে সে সবাইকে তাক লাগিয়ে দেবে। কলকাতার মেয়ে গাছেও চড়তে পারে, এটা সে দেখিয়ে দেবে। সুশি নিবিষ্ট চোখে ফাতনার দিকে তাকিয়ে কলাবতী পা টিপে টিপে কাদা মারিয়ে বেলগাছটার দিকে এগোলো। গাছতলায় পৌঁছে চারদিক দেখল। তার ভাগ্য ভালো, গাছের একটা ডাল বেশ নিচুতেই পেয়ে গেল। চটিটা খুলে সে হাত তুলে দুবার লাফিয়েই ডালটা ধরে ফেলল। একটু দোল খেয়ে মেয়ে জিমনাস্টরা যেভাবে আনইভেন বারের ওপর চড়ে বসে, সেইভাবে সে ডালটার ওপর উঠে গেল। তারপর এই ডাল সেই ডাল করে সে এগোতে লাগলো বেল দুটোর দিকে। বৃষ্টিতে ভিজে পিছল হয়ে রয়েছে ডালগুলো। সন্তর্পণে একটু একটু করে সে এগোচ্ছে। একটা সরু ডালে বেল দুটো। হাত বাড়ালো সে, একটা বেল আঙুলে ঠেকল। ওটাকে ভালো করে ধরে মোচড় দিয়ে ছিঁড়তে হবে। ডালের ওপর উপুর হয়ে সে আর একটু এগোতেই ডালটা বিপজ্জনকভাবে নুয়ে পড়ল। কলাবতী ভয়ে দুহাতে জড়িয়ে ধরল ডালটাকে, তাইতে সেটা আরও নুয়ে পড়ল। কলাবতী বুঝতে পারছে সে এবার পড়ে যাবে। মট করে ডাল ভাঙার শব্দ হলো। ডালটা ভেঙে ঝুলছে তাকে নিয়ে। সে টের পেল ডালের ঘষা লেগে ব্যান্ডটা ছিঁড়ে ঘড়িটা হাত থেকে নিচে পড়ে গেল। আর কয়েক সেকেন্ড পরেই সে নিজেও দুটো বেল সমেত ডালটা নিয়ে প্রায় 20 ফুট নিচে পড়ল একটা নরম ঝোপের ওপর। অন্তত 3 মিনিট সে চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল সে মারা যায়নি, তার হাড়গোড় ভাঙেনি, সে দিব্যি বেঁচে আছে। অতঃপর সে উঠে দাঁড়ালো। ঘড়িটা কোথায় পড়ল? 2 বছর আগে জন্মদিনে কাকা ওটা দিয়েছিল। তার কাছে অমূল্য জিনিস, ওটাকে উদ্ধার করতেই হবে। সে ঝোপঝাড় সরিয়ে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে শিব মন্দিরের দিকে 10-12 হাত এগিয়েই তার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল। পা অসাড়, শরীর ঠান্ডা এবং মাথার মধ্যে নাগরদোলা ঘুরতে শুরু করলো। তার চোখের সামনে মন্দিরের পিছন দিকে চাতাল। চাতালটা হাঁ করে রয়েছে। গাছ থেকে পড়ার ধাক্কা সামলাতে না সামলাতেই আর একটা। চাতালে গজানো ঘাস আর ঝোপের মধ্যে একটা লোহার দরজা শোয়ানো। সেটা মোর্চে জরাজীর্ণ এবং ভেঙে চৌচির। দরজার পাল্লাটা কোনো কিছুর আঘাতে ভেঙে গিয়ে ভেতর দিকে ঝুলে পড়েছে। কলাবতীর মনে পড়ল রিকশাওয়ালার কথাটা, দুটো বাজ পড়েছে। এই তাহলে সেই পাতাল ঘরের দরজা। সে ঝুঁকে পড়ল 4 হাত লম্বা 3 হাত চওড়া গর্তটার দিকে। ভেতরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গন্ধ ভেতর থেকে উঠে আসছে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কলাবতী চমকে উঠল। তার মাথার খুলিতে 1000 পিঁপড়ে চলাফেরা শুরু করল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। ঘাড়ের কাছটা সুরসুর করছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। ভূত! সে চোখ বুঝল। এবার নির্ঘাত তার ঘাড় মটকাবে, নয়তো রক্ত চুষে খাবে। কে তুমি? একটা খসখসে ভয়ার্ত স্বর সেই অন্ধকার গর্তের মধ্যে থেকে উঠে এলো। এবার চোখ খুলে তাকালো কলাবতী। অন্ধকারের মধ্যে আবছা একটা মুখের আদল আর চিকচিক করছে দুটো চোখ। ভূতের চোখ। তুমি কি ভূত? আমি মানুষ। কাল সন্ধে থেকে আমি এখানে। এইবার কলাবতী নিশ্চিন্ত হলো। আর যাই হোক, চোখ দুটো ভূতের নয়, কিন্তু মানুষ এই পাতাল ঘরে কেন? তুমি ঠিক বলছো, ভূত নও? তাহলে তুমি কে? আমি স্বরাজ দাস, ফুটবল খেলি। অন্ধকারের সঙ্গে এর মধ্যেই চোখ দুটো সইয়ে নিয়েছে কলাবতী। তার ভয় এখন কেটে গেছে। এখন সে কৌতূহলী। সে দেখতে পাচ্ছে একটা মুখ গর্তের মধ্যে থেকে তার দিকে তাকিয়ে। ভয় পেও না। কলাবতী বলা মাত্র দুটো মোটরসাইকেলের গর্জন বাবা সড়ক দিয়ে ভটভটিয়ে উড়ে গেল।
4টে লোক কাল থেকে মোটর বাইকে ঘুরছে, সে কি তোমার জন্য? হ্যাঁ, বলেছে আমার হাঁটু ভেঙে দেবে, যাতে জীবনে যেন আর খেলতে না পারি। হাঁটু ভেঙে দিতে ওরা এসেছে। কলাপতি আর একটু ঝুঁকে ভেতরটা দেখার চেষ্টা করলো। ঘুটঘুটে অন্ধকার। তুমি উঠে আসতে পারবে না? না, শিব মন্দিরে ঢোকার জন্য দৌড়ে আসছিলুম, তখন এই গর্তে পড়ে গেছি। একটা সিঁড়ি মতন ছিল, কিন্তু সেটা একদম ভেঙে গেছে। ভেতরটা খুব ঠান্ডা, শীত শীত করছে, মেঝেটা ভিজে ভিজে। কত বড় ঘর? বিরাট ঘর, একটা ব্যাডমিন্টন কোর্ট হয়ে যাবে। তুমি একটা মোটা দড়ি জোগাড় করতে পারবে? তাহলে। সরার কথা বন্ধ হয়ে গেল আবার মোটরসাইকেলের গর্জন ভেসে আসায়। আমার এখন বাইরে আসাটা ঠিক হবে না, ওরা দেখে ফেলতে পারে। কলাপতি বলল, ওদের এত ভয় পাচ্ছ কেন? কি করেছো? পরে বলবো, তবে ওরা আমার ফুটবল কেরিয়ার শেষ করে দিতে পারে। খুব খিদে পাচ্ছে, প্রায় 13-14 ঘন্টা এখানে রয়েছি। কলাবতী ভাঙা ডালে লেগে থাকা বেল দুটোর একটা মুচড়ে ছিঁড়ে আনলো। গর্তটার পাশে হাঁটু গেড়ে বসে বেল সমেত হাতটা ঝুলিয়ে দিল। ধরো, এটা খাও। আমার হাত পৌঁছচ্ছে না, তুমি ফেলে দাও, আমি লুফে নেব। তুমি আমায় দেখতে পাচ্ছ? পাচ্ছি। তুমি একটা মেয়ে, তোমার নাম কি? কলাবতী সিংহ। এখানে এসেছি আমার বন্ধু সুশীদের বাড়িতে। এবার বেলটা ধরো। কলাবতী আলতো করে বেলটা ছেড়ে দিল। শব্দ না হওয়ায় বুঝলো লুফে নিয়েছে। আপাতত যতটা পারো খাও, মনে হচ্ছে বেশ মিষ্টিই হবে। দেখি খাবার ব্যবস্থা কি করা যায়। আমার কথা কাউকে কিন্তু একদম বলো না। পাগল নাকি? তুমি আমার কি যে উপকার করলে ভূত না হয়ে, ভাগ্যিস তুমি মানুষ। তাতে কি উপকার হলো? হলো না? কলাপতির স্বরে বিরক্তি ফুটে উঠল। যদি ভূত হতে তাহলে এতক্ষণে তো আমার ঘাড়টা মোটকে দিতে। তার থেকেও বড় কথা, বলতার লোক আরও 250 বছর বিশ্বাস করবে গড়ের মাঠে ভূতে মরার খুলি দিয়ে অমাবস্যার রাতে ফুটবল খেলে। কালু, কালু! দূর থেকে ভেসে এলো সুশীর উদ্বিগ্ন চিৎকার। কালু, তুই কোথায়? এই যে এখানে, শিগগির আয় সুশি। কলাবতীও চেঁচিয়ে সাড়া দিল। কয়েক সেকেন্ড পর হাঁপাতে হাঁপাতে ছুটে আসতে দেখা গেল সুশিকে। জলে ডুবিসনি তাহলে? ডুবলে তো বেঁচে যেতুম। দেখে যা তোদের পাতাল ঘরের রহস্য। এবার একটা নতুন ভূত। সুশি পায়ে পায়ে গর্তটার কাছে এলো। জমিতে শোয়ানো চুরমার লোহার দরজাটা দেখে সে আঁতকে উঠল। এটা কি রে? এর ওপর বাজ পড়েছিল। এটাই পাতাল ঘরে নামার পথ। এর ভেতর ভূত আছে? আছে, দেখবি? কলাপতি গর্তের দিকে ঝুঁকে বলল, ও হে সরাবাবু, বেলটা খেতে কেমন লাগছে? গর্তের ভেতর থেকে ভেসে এলো, বেশ মিষ্টি, একটু জল খাবো। সুশি বিস্ময় কাঠের মতো হয়ে গেল। থরথর করে কেঁপে উঠল তার 2 হাঁটু। কথা জড়িয়ে যাচ্ছে। কালু, ভূত মানুষের মতো কথা বলে? শুধু কথাই বলে না, জলও খায়। কলাবতী গর্তের দিকে মুখ করে বলল, সরা, এই হচ্ছে সুশি। শিব মন্দিরটা ওদের, যে বেলটা খাচ্ছ সেটাও ওদের। ধন্যবাদ সুশি, আমি কিন্তু ভূত নই, পালাতে গিয়ে এখানে পড়ে গেছি। কলাবতী বলল, ওখানে ভূত থাকার কথা, তুমি তাদের দেখতে পেয়েছ কি? এখনো তো পাইনি, তবে আসল ভূতেরা এখন মোটর বাইকে চড়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে। একটু আলোর ব্যবস্থা করতে পারো? একটা মোমবাতি, অন্ধকার আর সহ্য করতে পারছি না। একটু ধৈর্য ধরো, আমি আর সুশি যতটা পারি ব্যবস্থা করছি। ভালো কথা, তুমি কি খুব বড় ফুটবলার? বলরামের মতো? বলরামের নখের যোগ্যী নই, তবে এবছর আমার দর 5 লাখ টাকায় উঠেছে। এত টাকা 20 বছর বয়সে উনি একসঙ্গে চোখে দেখেছেন কিনা জানি না। থাক থাক, টাকার কথা বলো না। ভটভট আওয়াজ শুনতে পাচ্ছ? আমাদের বাড়ির সামনে থামলো। ওরা আমাকে খোঁড়া করে দেবে বলেছে। কলাবতী, তুমি কি আমাকে বাঁচাবে? কাল ওরা আমাদের বাড়িতে গিয়ে পিস্তল দেখিয়ে শাসিয়েছে।
বোকামি গাধামি, স্বীকার করছি, লোভে পড়ে আমিই করেছি। দুটো ক্লাব থেকে অ্যাডভান্স নিয়ে নিয়েছি। আমরা গরিব তো। অত কথা শোনার এখন সময় নেই। তুমি যেমন আছো তেমনই থাকো। গুড বাই। কলাবতী হাত নাড়ল। সুশি এতক্ষণে অনেকটা ধাতস্থ হয়েছে। সে বলল, কালু, এখন কি হবে? ব্যাংক কাকাকে সব বলতে হবে। এখন চল, সরার খাওয়া দাওয়ার শোয়ার একটা ব্যবস্থা করি। বেচারা শীত করছে। আর একটা কথা, একদম জানাজানি যেন না হয়। ওই ভটভটিওয়ালা জানতে পারলে। সুশি দিদি, ও সুশি দিদি! দিঘির ঘাট থেকে সেতলের মার পরিত্রাহী চিৎকার শোনা গেল। ওরা দুজন দৌড়লো ঘাটের দিকে। কি হয়েছে সেতলের মা? তিনটে লোক এসে কাকে যেন খুঁজছে। কি হম্বিতম্বি, যেন পুলিশ। কাকাবাবু বাড়ি নেই, তুমি এসে দেখো। ওরা ছুটে গেল বাড়ির ভেতর। সদর ঘরের বাইরের রকে তিনটে লোক। তাদের মধ্যে একজনকে ওরা চিনল। গতকাল মাঠে এসে লোকটা সরার বাড়ি কোথায় জানতে চেয়েছিল। অন্য দুজন বসেছিল মোটর বাইকে। দেখতে শান্তশিষ্ট, ভদ্র। একজনের চোখে চশমা, অন্যজনের গলায় শোনাচ্ছেন। চোখে চশমা বলল, কাল মাঠে তোমাদের দুজনকে দেখেছি মনে হচ্ছে। তাহলে এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, সুশি বলল। দুহাত ফাঁক করে কালো শার্ট বলল, কাল সন্ধেবেলা সরা এ বাড়িতে ঢুকেছে আমাদের তাড়া খেয়ে। কোথায় সে? তাকে আসতে বলো। কে সরা? কলাবতী আকাশ থেকে পড়ল। তারপর যেন মনে পড়েছে এমনভাবে বলল, ওহো, কাল যার কথা বলছিলেন, স্বরাজ দাস, সে কেন এ বাড়িতে থাকবে? নিজের চোখে দেখেছি, মাঠের মধ্যে ছুটে গেল। মাঠ দিয়ে তো এ বাড়িতে ঢোকা যায়। ওকে বেরিয়ে আসতে বলো, নয়তো আমরাই বার করে আনবো। তাহলে কিন্তু ফল ভালো হবে না। ভয় পাওয়ার কিছু নেই। চোখে চশমা শান্ত স্বরে বলল, শ্যামপুকুর ক্লাবে খেলবে বলে সরার সঙ্গে 5 লাখ টাকার চুক্তি হয়েছে। 3.5 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছে, কিন্তু তার আগেই ব্রাদার্সের অ্যাডভান্স নিয়েছে 4 লাখ। ওদের সঙ্গেও চুক্তি 5 লাখের। এবার তোমরাই বলো, এটা স্রেফ চিটিং কিনা? দুটো ক্লাব থেকেই টাকা খেয়ে বসে আছে। কলাবতী অবাক হয়ে বলল, কলকাতার ফুটবলে এরকম হয় নাকি? কি অদ্ভুত আশ্চর্যের কথা! একই সঙ্গে দুটো ক্লাবে কি খেলা যায়? যায় না যে, সেটা তো সরা ভালোই জানে। গলায় চেন, ঠোঁট বেঁকিয়ে কঠিন গলায় বলল, কোর্ট পেপারে সই করে অ্যাডভান্স নিয়েছে শ্যামপুকুর থেকে, অথচ ও থানায় ডায়েরি করলো আমরা নাকি জোর করে ওকে সই করিয়েছি। টোকেন হারিয়েছে বলেও শ্যামপুকুর নাকি ওকে দিয়ে জোর করে চিঠি লিখিয়ে নিয়েছে আইএফএ কে দেওয়ার জন্য। কি মিথ্যেবাদী ছেলে! সরা তো নাবালক নয় যে জোর জবরদস্তি করে সই করানো যাবে। এ কথা ও কাগজের রিপোর্টারকে বলেছে, কাগজে ছাপাও হয়েছে। কলাবতী বলল, তাহলে এখন আপনারা কি করবেন? চোখে চশমা বলল, টোকেন মোটেই হারায়নি, ওর কাছেই আছে। ওটা আমাদের চাই। আর ব্রাদার্সের টাকা ফেরত দিয়ে শ্যামপুকুরে সই করুক। সই না করা পর্যন্ত ওকে আমাদের হেফাজতে থাকতে হবে। গলায় চেন বলল, টোকেন যে ক্লাবের হাতে থাকবে, প্লেয়ারকেও সেই ক্লাবে থাকতে হবে। আমরা সরার টোকেনটা চাই। হারিয়ে যাওয়া টাকা একদম বাজে কথা, ওকে আমরা ছাড়ব না। এর আগে বিজন চৌধুরী আমাদের এইভাবেই চিট করতে গেছিল, পারেনি অবশ্য। লালবাজারে গিয়ে ক্ষমা চেয়ে অ্যাডভান্স ফেরত দেয়, নইলে অ্যারেস্ট হতো। এই প্লেয়ারদের বুঝলেন জিতুদা, এমন শিক্ষা দেওয়া উচিত যে জীবনে ভুলবে না। স্রেফ হাঁটুতে গুলি করে দিন। ওরে বাবা! সুশি শিউরে উঠল। কিন্তু সরা তো আমাদের বাড়িতে নেই। আমি খুঁজে দেখছি। কথাটা বলেই কালো শার্ট ওদের তোয়াক্কা না করে বাড়ির মধ্যে ঢুকে একতলার ঘরগুলো আতিপাতি দেখল। তারপর রান্নাবাড়ি, গোয়ালঘর ইত্যাদি দেখে ফিরে এসে দোতলায় উঠল। সুশি আর কলাবতী এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রইল। তারা বুঝে নিয়েছে আপত্তি জানিয়ে কোনো লাভ হবে না। তাছাড়া সরার কীর্তির কথা শুনে তার পক্ষ নিয়ে দাঁড়াতেও আর তাদের ইচ্ছে করছে না। সারা বাড়ি ওরা দেখুক না। একটু পরেই কালো শার্ট নেবে এলো। না চিতুদা, ছাদ পর্যন্ত দেখে এলুম, তবে একটা শিব মন্দির চোখে পড়ল।
ওটা একবার দেখা দরকার। সুশি শিউরে উঠে চোখ বড় করে বলল, ওরে বাবা, ওধার একদম মারাবেন না। 200 বছর ওই মন্দিরে লোক যায় না, ভূত প্রেত বাস করে। যে ওই মাঠে পা দিয়েছে 3 রাত্রিরও তার কাটে না। অবধারিত মরণ। আপনারা বলতায় যে কোনো লোককে জিজ্ঞেস করে দেখতে পারেন। 3 জন মুখ চাওয়াচাই করল। চোখে ফুটে উঠল সন্দেহ, ভয়। ইতস্তত করে চোখে চশমা বলল, ঠিক আছে চল, এবার আশপাশটা আর একবার দেখা যাক। ওরা চলে যাওয়ার পর সুশি বলল, যত দোষে করে থাকুক সরা, এখন আমাদের আশ্রয় রয়েছে, আমরা যতটা পারি ওকে দেখব। কাকা কোথায় যে গেছে প্লেয়ার ধরতে, কাল তো সেমিফাইনাল ম্যাচ। তারপরই জিপ কেটে সুশি দৌড়লো দিঘির ঘাটের দিকে। অনেক মাছ রে কালু, কাক চিলের পেটে গেছে কিনা কে জানে। কলাপতি চেঁচিয়ে বলল, তোর তো মাছ, আমার যে ঘড়িটা গেল। সরা জল চেয়েছে, ভিজে মেঝে বসতেও পারছে না। বৃষ্টি জল নিশ্চয়ই ভাঙা দরজার গর্তটা দিয়ে পাতাল ঘরে ঢুকেছে। কলাপতি মনে মনে বলল, এসব শাস্তি তোর প্রাপ্যই। লোকগুলোর কথা যদি সত্যি হয় তাহলে কোনো রকম সহানুভূতিই দেখানো উচিত নয়। তবে সুশি যা বলল, আশ্রিতকে দেখা উচিত। এরপর সে ভেবে নিল দোতলায় শোয়ার ঘরে জল ভরা একটা কুজো আছে। লোডশেডিং হয়, তাই তেল ভরা একটা হ্যারিকেন আর দেশলাই শোয়ার ঘরে খাটের নিচে রাখা আছে। কিন্তু খাবারও দরকার। বেল খেয়ে তো আর সারাটা দিন কাটানো যায় না। একটা মাদুর কি চটের বস্তা চাই মেঝে পাতার জন্য। মেঝেটা কেমন কে জানে। দিঘির পাড়ে ফেলে আসা পিড়ে দুটো দিয়ে আসা যায়। সুশি ফিরে এলো, হাতে 2টো পিড়ে, 2টো ছিপ আর খলুইয়ে 7-8টা নানা রকমের মাছ। এগুলো শেতলের মাকে দিয়ে আসি। তার আগে সরার জন্য কি করা যায় সেটা ভেবে ঠিক কর। কুজোটা দিয়ে আসি, হ্যারিকেনটাও। ধান রাখার বস্তা নিশ্চয়ই আছে। খাবার কি দেওয়া যায়? তার আগে শেতলের মাকে রান্নাঘরে ব্যস্ত রাখতে হবে, এদিকে যেন না আসে। সকালে যে লুচি বেগুন ভাজা খেলুম, তার কিছু পড়ে টড়ে আছে কিনা দেখ। সুশি রান্নাঘরের দিকে চলে যাওয়ার পর কলাপতি ব্যস্ত হয়ে পড়ল। ছুটে দোতলা থেকে হ্যারিকেন আর জল ভরা কুজো নামিয়ে আনলো। একতলায় একটা ঘরে শাড়ি দিয়ে থাক থাক বস্তা ভর্তি ধান খুঁজে পেতে 2টো ছেঁড়া চটের বস্তা বার করলো, সেই সঙ্গে 1 টুকরো ত্রিপল। আপাতত এইটুকু উপকারী করা যাক। জিনিসগুলো নিয়ে গর্তের কাছে গিয়ে কলাপতি সরাকে ডাকল। কুজো আর হ্যারিকেনটা তো বেল নয় যে ফেলে দেওয়া যাবে। এই বস্তায় ভরে একে একে ঝুলিয়ে দিচ্ছি, ধরে নাও। হাত তুলে পাবে তো? তোমার হাইট কত? 5-10, পেয়ে যাব বস্তা। প্রথমে কুঁজো নামল। সেটা পাওয়া মাত্র সরা অর্ধেক খালি করে দিয়ে বলল, বাঁচলুম। মোটেই বাঁচুনি, ওরা আমাদের বাড়ি ঢুকে তন্ন তন্ন সার্চ করে গেছে। এখন তোমার খোঁজে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বলেছে পেলে তোমার হাঁটুতে গুলি করবে। বস্তাটা ছুঁড়ে দাও, হ্যারিকেন আর দেশলাই নামাবো। হাঁটুতে গুলি? তাহলে তো খোঁড়া হয়ে যাব। যাও না, তাতে লোকসান তো হবে না। তুমি তো ফুটবলার হতে চাও না, টাকা কামাতে চাও। 4-5 লাখ টাকা তো হাতিয়ে নিয়েছই, তাহলে আর প্লেয়ার হওয়ার দরকার কি? অস্বাভাবিক স্বরে কলাবতী বলল, তুমি ঠাট্টা করছো? জানো এটা খুব সিরিয়াস ব্যাপার। হাঁটুতে গুলি খেলে কি হতে পারে সেটা তুমি বুঝছো না। তুমি বোধহয় এবার একটু একটু করে বুঝতে পারছো সেই প্রবাদটা, লোভে পাপ, পাপে মৃত্যু। যাকে, বস্তাটা ছোড়ো। বস্তাটা ছুঁড়ে দিয়ে সরা ঢোক গিলে বলল, আমার মৃত্যুর কথা শুনলে ভয় করে। কলাবতী জবাব দিল না। হ্যারিকেনটা বস্তায় ভরে নামিয়ে দিয়ে বলল, দেশলাই রয়েছে, ওটা এবার জ্বালো, আর এই তেরপলটাও নাও। একটু পরেই দেশলাই আর হ্যারিকেনের আলো জ্বলে উঠল। কলাপতি দেখল কালো ট্রাউজার পরা খালি গায়ে একটি বছর 20-21 ছেলে। ভালো স্বাস্থ্য, মাথায় ঝাঁকড়া চুল, গায়ের রং শ্যামলা, চোখা নাক। খুঁজে দেখো তো আমার হাত ঘড়িটা পাও কি না। ঘড়িটা খুঁজে পেতে দেরি হলো না।
সরা ছুঁড়ে দিতেই কলাবতী লুফে নিল। এবার তুমি পারলে ঘুমিয়ে নাও, খাওয়ার জোগাড় কিভাবে করব আমি জানি না, চেষ্টা করব। আমার এখন আর খিদে পাচ্ছে না, ওরা কি সারাদিন বলতে থাকবে? তুমি কি একটু খোঁজ নিয়ে বলবে ওদের অ্যাডভান্সের টাকাটা বাবা ফিরিয়ে দিয়েছে কিনা? সরার গলা দিয়ে কাতর মিনতি ঝরে পড়ল। পারলে খোঁজ নেব। কলাবতী চলে যেতে গিয়েও আবার ফিরে এলো। টোকেন হারিয়েছে বলে মিথ্যে ডায়েরি করেছ, ওটা তোমার কাছেই আছে। হ্যাঁ, সব সময় ওটা পকেটে থাকে, এই দেখো। ট্রাউজারের হিপ পকেট থেকে সরা টোকেন বার করে দেখালো। হ্যারিকেনের অল্প আলোয় কলাবতী একটা কালো চাকতি দেখে বলল, ওটা দেখতে পাচ্ছি না, ছুঁড়ে দাও তো। না না, এটা হাতছাড়া করবো না। আরে তুমি তো ডায়েরি করেছো, আইএফএ থেকে নতুন টোকেন তো পেয়ে যাবে। কিন্তু আমি যে খবরের কাগজে বলে ফেলেছি জোর করে মিথ্যে ডায়েরি আমাকে দিয়ে করানো হয়েছে। তাহলে টোকেনটা আমাকে দেখতে দেবে না। বেশ, থাকো ওখানে, শ্যামপুকুরের লোকগুলো তো আবার আসবেই, আমি আর কথা বলবো না, সুশি বলবে। আর ও খুব মরালিস্ট, সবসময় সত্যি কথা বলে। হয়তো বলে ফেলবে স্বরাজ দাস কোথায় লুকিয়ে আছে। না না না, এই নাও টোকেন। একটা কালো ধাতুর চাকতি গর্ত থেকে শূন্যে লাফিয়ে উঠল। এক হাতে কলাবতী লুফে নিল। বেশ ভারী, 100 গ্রাম তো হবেই। এক পিঠে টোকেন নম্বর, এমন ধ্যাবড়াভাবে খোদাই করা যে কলাবতী পড়তে পারল না। শুধু ভ্যালিড ফ্রম 1994 টুকু পড়া গেল। মধ্যিখানে খোদাই করা একটা ফুটবলার বলে লাথি মারছে। তলায় ঠিকানা 111 প্রফুল্ল সরকার স্ট্রিট। অপর পিঠে লেখা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মধ্যিখানে তারা মার্কার লোগো খোদাই করা। নিচে 2 সেক্রেটারির সই, পড়া গেল না নাম। আমার ক্যারামে স্ট্রাইকারটা হারিয়ে গেছে, এটা দিয়ে মনে হচ্ছে কাজ চালানো যাবে, একবার পরীক্ষা করে দেখব। তার মানে তুমি ওটা নিয়ে নিচ্ছ? আপাতত। বলেই কলাবতী আর দাঁড়ালো না। যেতে যেতে শুনতে পেল, তুমি কিন্তু কথা বলবে, সুশি নয়। সুশি পাউরুটি কিনতে গেছে বাজারে। সরাকে তাছাড়া আর কি বা খেতে দেওয়া যেতে পারে? সেতলের মাকে লুকিয়ে ডাল ভাত রান্নাঘর থেকে বার করা সোজা ব্যাপার নয়। কয়েকটা আম অবশ্য দেওয়া যেতে পারে। ফেরার পথে সে ফুটবল মাঠের ধার দিয়ে আসছিল, তখন ক্লাব ঘরের জানলা দিয়ে দেখল ভেতরে কয়েকজন, তার মধ্যে ব্যাং কাকা, ভূদেব খেটো, ঘণ্টুও রয়েছে। সুশি ক্লাব ঘরের দরজার দিকে এগিয়ে গেল। কাল সেমিফাইনালে রিপ্লে, আর আজ বিপ্লব বলছে কিনা খেলবো না। ভূদেব খেটো টেবিলে চাপড় মারলেন। ব্যাপার কি ভ্যাং? ভোরবেলাতেই কৃষ্ণপুরে গেছিলাম, বিপ্লব তখন দাঁত মাজছে, বলল অ্যাঙ্কেলে চোট, ভালো করে পা ফেলতে পারছে না। হেঁটে দেখালো, একটু বেশি খোঁড়ালো মনে হলো। সুশি এবার ঘণ্টুর গলা পেল। চোট না আর কিছু, ও একজনকে কাল বলেছে 1000 টাকা হাতে দিলে পায়ে বল ছোঁয়াবে। খেলে তো কলকাতা 2nd ডিভিশনে। এবার ভূদেবের গলা। আমার এলাকার ছেলে আমাদেরই টুর্নামেন্টে খেলার জন্য কিনা টাকা চায়। ব্যাংকাকার গলা। সেতলের মার ছাগলটাকে কাল না বাবু, তবু ও কে নয়। ঘণ্টুর গলা। সরাটা থাকলে আর ভাবনা ছিল না, কিন্তু কাল সন্ধ্যে থেকে কোথায় যে গেল। ভূদেবের গলা। স্থানীয় ছেলে টাকা পয়সাও চাইতো না, ব্যাঙের কোনো আপত্তিও হতো না। সরা খেললে সেমিফাইনাল কেন, ফাইনালও জিতে নেব। ওহ, বেঁচে থাকতে থাকতে বংশীবদনকে ঘরে তোলা। এই সময় সুশি দরজায় উকি দিয়ে বলল, কাকা একবার বাইরে শুনে যাও। ব্যাংক কাকা একটু অবাক হয়ে বেরিয়ে এলেন। কি বলবি, তাড়াতাড়ি বল, এখন জরুরি মিটিং হচ্ছে। আমিও একটা জরুরি কথা বলবো। যাকে চাইছো তাকে বন্দি করে রেখেছি আমরা। কাকে? শ্রীমান সরাকে। হ্যাঁ, কোথায়? পাতাল ঘরে। ব্যাংক কাকা মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। দরজার পাশে রাখা সাইকেলটা ধরে সামলে নিয়ে বললেন, ওখানে তো ভূত আছে, ঘোড়ার ডিম আছে। সরা ওখানে কাল সন্ধ্যে থেকে ধরা দেখছে, ওর জন্যই তো এই পাউরুটি কিনে নিয়ে যাচ্ছি।
সুশি এবার সংক্ষেপে দ্রুত বলে গেল কলাবতী কিভাবে সরাকে আবিষ্কার করলো, মোটর বাইক চড়া তিনজন বাড়িতে ঢুকে কিভাবে সরাকে খুঁজে গেছে, ওদের ভয়েই যে পাতাল ঘর থেকে সে বেরোতে চাইছে না তাও বলল। তোমরা তো ওকে বার করে এনে খেলাতে পারো, যদি ওর ভয় ভাঙাতে পারো। আর কথা না বলে ব্যাংক কাকা ছুটে ক্লাব ঘরে ঢুকলেন। পাওয়া গেছে, সরাকে পাওয়া গেছে। এখন সে পাতাল ঘরে বসে ধরা দিচ্ছে। ব্যাংক কাকার উত্তেজিত গলা সুশি শুনতে পেল। তারপর ভূদেবের গলা। বলো কি, ওখানে তো ভূতের বাসা। ব্যাংক কাকা বললেন, সেটা দেখে এলে তো সব বোঝা যাবে, চলো তো সবাই। সুশি আর দাঁড়ালো না, পরিমরি ছুটতে শুরু করলো বাড়ির দিকে। কলাবতী তখন নৌকায় দাঁড়বে দিঘির মাঝামাঝি। সেখানে নৌকাটা রেখে চারদিকের গাছপালা বাড়ি দেখছিল আর টেপ রেকর্ডার চালিয়ে শুনছিল লতা মঙ্গেশকর। ঘাট থেকে হাতছানি দিয়েই সুশির কালু কালু চিৎকার শুনে তাড়াতাড়ি দাঁড় বাইতে শুরু করলো। ঘাটে নৌকা লাগতেই সুশি শ্বাসবন্ধ স্বরে বলল, সব বলে দিয়েছি, কাকা ক্লাবের লোকেদের নিয়ে এখানে আসছেন, ওদের একজন প্লেয়ার দরকার, বোধহয় সরাকে খেলায় নামাতে চায়। ভুলে দিলি? দিলুম, এভাবে গর্তে লুকিয়ে কতদিন থাকবে, তার থেকে বেরিয়ে পড়ুক। কাল খেলা দেখতে এই অঞ্চলের হাজার হাজার লোক আসবে, তাদের সামনে ওই চারটে লোক কি করবে? ঠিক ঠিক বলেছিস, যদি ম্যাচটা জিততে পারে তাহলে বোলতার লোকেরাই ওকে প্রোটেকশন দেবে। কয়েকজন লোকের কথাবার্তার আওয়াজ শোনা যেতেই ওরা দুজন এগিয়ে গেল। সাইকেল হাতে ব্যাংক কাকা, তার পেছনে ভূদেব খেটো, ঘন্টু সহ আরও ৩-৪ জন। সুশি, পাতাল ঘরটা কোথায়? ব্যাংক কাকা ব্যস্তভাবে জানতে চাইলেন। ভূদেবের উদ্বিগ্ন এবং ভীত চোখে একই প্রশ্ন। কলাবতী বলল, শিব মন্দিরের ঠিক পেছনে, আসন দেখিয়ে দিচ্ছি। ভূদেব বললেন, তোমরা যাও, আমি এখানেই থাকছি। ব্যাংক কাকা বললেন, সে কি ভূদেবদা, আপনি যে বললেন নিজে চোখে দেখবেন পাতাল ঘরে মানুষ রয়েছে কিনা, চলুন চলুন। ব্যাংক কাকা হাত ধরলেন ভূদেবের, হাতটা ছাড়িয়ে নিয়ে তিনি পেছনে হটে গেলেন। তোমরা যাও না, আমার হাটের ব্যায়ামও আছে জানোই তো। আগে দেখো সরার ছদ্মবেশে কোনো ভূত কিনা। ঘন্টু বলল, সেই ভালো, আপনি এখানে থাকুন, আমরা যাচ্ছি। তরুণ খোকন আয় রে, চলুন ব্যাংক জ্যাঠা। কলাবতী আর সুশির পিছু নিয়ে ওরা শিব মন্দিরের কাছাকাছি আসতেই ছেলেরা দাঁড়িয়ে পড়ল। ওরা জিজ্ঞাসু চোখে তাকাতেই ঘন্টু ইতস্তত করে বলল, ব্যাংক জ্যাঠা দেখলেই হবে, আমরা বরং এখানেই থাকি। কলাবতী আর সুশি মুখ চাওয়াচাই করল। ব্যাংক কাকা বিরক্ত স্বরে বললেন, তাই থাক, দুটো মেয়ে সঙ্গে যাচ্ছে তবু তোদের ভূতের ভয় কাটলো না। সুশি, দেখা তো কোথায় পাতাল ঘরটা। চাতালের গর্তটার কাছাকাছি এসে কলাবতী বলল, ওই যে, আপনি দাঁড়ান। এই বলে সে এগিয়ে গিয়ে দরজা ভাঙা গর্তর পাশে হাঁটু গেড়ে বসল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, হ্যারিকেন জ্বলছে না। সরা সরা, হ্যারিকেনে আর তেল নেই। পাতাল ঘর থেকে কথাগুলো উঠে এলো। এবার তুমি উঠে এসো, তোমায় দেখতে কয়েকজন এসেছে। সর্বনাশ, না না, আমি বেরোবো না। ভয় নেই, ওরা শ্যামপুকুরের লোক নয়, এখানকারই লোক। তোমাকে ওদের কি যেন দরকার। সুশীর ব্যাংক কাকা তোমার সঙ্গে কথা বলবেন। তোমার বন্ধু ঘন্টুও এসেছে। ঘন্টুকে ডেকে আনো। সে ভয়ে আসছে না, ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। তুমি চেঁচিয়ে ডাকো তো, ঘন্টু। সরা চিৎকারটা গর্ত থেকে উঠে এলো বিদঘুটে আওয়াজে, অনেকটা স্টিমারের ভোঁয়ের মতো। তাই শুনে ঘন্টু আর তার সঙ্গীরা কয়েক পা পিছিয়ে গেল। সরা আরও দুবার ভোঁ দিল, কিন্তু কলাবতীকে দাঁড়িয়ে থাকতে আর সুশি ও ব্যাং জ্যাঠাকে এগিয়ে যেতে দেখে ওরা একটু সাহস পেল। সুশির হাতে পাউরুটি, সে গর্তের দিকে তাকিয়ে বলল, তোমার নিশ্চয় খিদে পেয়েছে, পাউরুটি এনেছি, খাবে? খাবো, জল তেষ্টা পেয়েছে। ব্যাংক কাকা স্তম্ভিত। এ তো সত্যি সত্যি মানুষের গলা। গর্তে উঁকি দিয়ে কাঁপা গলায় তিনি বললেন, তুমি কি ব্রাদার্স ইউনিয়নের স্বরাজ দাস? এখনো পর্যন্ত আমি ব্রাদার্সের স্বরাজ দাস।
ব্যাংক কাকার চোখে মুখে স্বস্তি ফুটে উঠল। ভূতে তিনি কোনো কালেই বিশ্বাসী ছিলেন না, তবে জন্ম থেকেই সবার মধ্যে ভয় দেখতে দেখতে তার মনের ওপর আবছা একটা ছায়া জমে উঠেছিল। এই মুহূর্তে সেটা কেটে গেল। স্বরাজ, তুমি যেমন বিপদে পড়েছ, বলতা স্পোর্টিং ক্লাবও তেমনই বিপন্ন। কাল সেমিফাইনাল রিপ্লে বিদ্যুৎপুরের সঙ্গে। তুমি বাবা ম্যাচটা খেলে দাও। ব্যাংক কাকার স্বরে কাতরতা ফুটে উঠল। না না না, এখানে মাঠে নামবো না, পাগল হয়েছেন। আমার হাঁটুর দাম কত জানেন? কলাপতি বিরক্ত স্বরে বলল। হাঁটু নিয়ে এই ভয়টা কোথায় ছিল যখন দুটো ক্লাব থেকে টাকা নিয়েছিলে? তোমাকে 15 মিনিট সময় দিচ্ছি ভাবার জন্য। ব্যাংক কাকার অনুরোধ রাখবে কি না রাখবে সেটা ঠিক করো। পাতাল ঘর থেকে কোনো উত্তর এলো না। ব্যাংক কাকা হাতছানি দিয়ে ঘন্টুদের ডাকলেন। পায়ে পায়ে ওরা এগিয়ে এলো। আরে এত ভয় পাচ্ছিস কেন? সত্যি সত্যি স্বরাজ দাস রয়েছে পাতাল ঘরে, ভূত টুত কিছু নেই। ব্যাংক কাকা দুজনকে হাত ধরে টেনে আনলেন। ওই দেখ, পাতাল ঘরে নাবার গর্তটা। লোহার দরজাটা ঝরঝরে হয়ে গেছিল, বাজ পড়ে ভেঙে গেছে। সিঁড়িটাও ভেঙে গেছে। ঘন্টু ভয় ভয় কাছে গিয়ে বলল, সরা, এই সরা। ঘন্টু, আমাকে বাঁচা ভাই, এখান থেকে বেরোবার একটা ব্যবস্থা কর। আর কিছুক্ষণ থাকলে মরে সত্যি সত্যি ভূত হয়ে যাব। সরারই গলা বটে। ঘন্টু নিশ্চিন্ত হলো। তরুণ খোকনও এবার এগিয়ে এলো। তাদের চোখে মুখে বিস্ময়। ফিসফিস করে খোকন বলল, হ্যাঁ রে ঘন্টু, ভূত টুত তাহলে নেই, সত্যিই সরার গলা। কলাপতি বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি? শুনবে ওর গলা? তারপর সে গর্তের কাছে মুখ নিয়ে বলল, সরা, শুনতে পাচ্ছ ভটভটির আওয়াজ? কই না তো, ওরা কি এখনো ঘুরে বেড়াচ্ছে? ঘন্টু উত্তর দিল, সকাল থেকে ওদের দেখতে পাচ্ছি না, বোধহয় চলে গেছে। আমাদের বাড়ির খবর কি? সবাই তোর জন্য খুব চিন্তায় আছে। ওরা 4 বার তোদের বাড়ি ঘুরে এসেছে। তুই এখানে থেকে বেঁচে গেছিস। ওরা তোর বাবাকে বলেছে ছেলেকে না পেলে দানা খাইয়ে দেব। কথাটার মানে জানিস? জানি, গুলি করবে, কিন্তু আমি তো টাকাটা শ্যামপুকুরকে ফেরতই দিতে চাই। তুই বাবাকে বল না, ব্রাদার্সের পতিত ভট্টাচার্যের সঙ্গে দেখা করে ওকে দিয়ে শ্যামপুকুরের ব্রজদার সঙ্গে কথা বলে একটা মিটমাট করতে। তা নইলে এই অন্ধকার ঘরে না খেয়ে পচে মরতে হবে। তুই নিচে গিয়ে কাকা বাবুকে বল, আমার কথা কানে তুলবেন না, দানা খাওয়ার ভয় সিটিয়ে আছেন। কলাবতী বলল, ঠিক আছে, আমি আর সুশি যাব তোমার বাবার কাছে। তুমি এই ম্যাচটা খেলে দাও। ওরে বাবা, একটা দানা হাঁটুতে ছুঁড়ে দিলে তখন কি হবে? ব্যাংক কাকা এইবার কথা বললেন। সরা, তোমার কোনো ভয় নেই। ভূদেবতা তোমার সেফটির দায়িত্ব নিলে বলতার মাটিতে কেউ তোমার কেশ স্পর্শ করতে পারবে না। কেশ নয়, হাঁটু, ওদের ওটাই টার্গেট। সারা বলতার মানুষ তোমাকে ঘিরে পাহারা দেবে দিনরাত। আমাকে নয়, ওই ভটভটিওয়ালাদের পাহারা দিক। তাই দেবে, তুমি দয়া করে ম্যাচটা খেলে দাও। হ্যাঁ রে ঘন্টু, এই ভূদেবদাকে, এখানকার জনমত, এখানকার পঞ্চায়েত সমিতির হেড, এখানকার যাবতীয় উন্নয়ন। থাম তুই। সরা চিৎকার করে ওকে থামিয়ে দিল। ডেকে আন ওকে। সবাই বাড়ির দিকে ছুটল, যেখানে ভূদেব অপেক্ষা করছেন। যাওয়ার আগে সুশি অবশ্য কাগজে মোড়া পাউরুটিটা গর্তের মধ্যে ফেলে দিয়ে বলল, জল দিয়ে যাচ্ছি। ভূদেব উগ্রীব হয়ে দাঁড়িয়েছিলেন। মাঝে দুবার একটু এগিয়ে গোড়ালি তুলে গলা লম্বা করে ওদিকে কি হচ্ছে দেখার চেষ্টা করেছেন। কিছু দেখতে না পেয়ে বুকের বাঁ দিকে হাত চেপে ধুকপুকুনি ঠিক ছন্দে হচ্ছে কিনা বোঝার চেষ্টা করেছেন। জনাদাকে দেখতে পেয়ে তাকে ডেকে 1 গ্লাস জলও খেয়েছেন। সবাই প্রায় দৌড়েই এলো। ঘন্টুই প্রথম কথা বলল, জ্যাঠামশাই, পাতাল ঘরে সত্যি সত্যি সরা, আমি কথা বললুম। আমিও বলেছি। ব্যাংক কাকা যোগ করলেন। বলেছ? ওর চেহারাটা দেখেছো? ভূদেবের গলায় সন্দেহ। না, ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না। ঘন্টু স্বর মিইয়ে পড়ল। এই তো তোমাদের বুদ্ধি। ওরা তো শুধু ছদ্মবেশী ধরতে পারে না। না,
গলার স্বরও নকল করতে পারে। ভূদেব নিশ্চিত গলায় বুঝিয়ে দিলেন পাতাল ঘরের ভূতের সঙ্গেই ওরা কথা বলেছে। কলাবতী বলল, জ্যাঠামশাই, ওকে তুলে এনে কাল যদি ম্যাচটায় খেলানো যায় সেই ব্যবস্থা করুন না। ভূত ফুটবল খেলবে? তাই কখনো হয়? যদি হয়। জোর দিয়ে কলাবতী বলল, শুধু দেখতে হবে ওই মোটর বাইকে চড়া লোকগুলো যেন ওকে ধরতে না পারে। ধরতে অবশ্য পারবে না, তার আগে লোকগুলোকেই ধরে ফেলবে বলতার জনগণ। কিন্তু তার আগে পাতাল ঘরের লোকটা সরা না ভূত সেটার ফয়সালা হওয়া দরকার। শশী বলল, আমি এইমাত্র ওকে পাউরুটি দিয়ে এলুম। ভূতেরা কি পাউরুটি খায়? ভূতেরা তো রাম নাম শুনলে পালিয়ে যায়। জ্যাঠামশাই, আপনি শুনবেন চলুন, নিজেইও রাম নাম করবে। অকাঠ্য যুক্তি শশীর। ভূদেবের থতমত অপ্রতিভ মুখ দেখে সবাই উৎসাহ ফিরে পেল। চলুন চলুন বলে ওরা প্রায় টানতে টানতে ভূদেব খেটোকে শিব মন্দিরের কাছে নিয়ে এলো। শশী গর্তের কাছে এসে বলল, সরা, এখন তোমায় প্রমাণ করতে হবে তুমি ভূত নও, তাহলে তোমাকে তোলার ব্যবস্থা হবে। আর ওঠার পর কাল তোমাকে ম্যাচ খেলে বিএসসিকে জেতাতেই হবে, নয়তো বলতার জনগণ মানে ভূদেব জ্যাঠা তোমাকে রক্ষা করার চেষ্টা করবেন না শ্যামপুকুরের হাত থেকে। বুঝেছো ব্যাপারটা? বুঝেছি, কিন্তু কি করে প্রমাণ করব আমি ভূত নই? খুব সোজা কাজ। তুমি খুব চেঁচিয়ে রামধুন গাও যাতে ভূদেব জ্যাঠার কানে পৌঁছয়। উনি এখানে কাছাকাছিই রয়েছেন। ভালো কথা, তুমি রামধুন জানো তো? রঘুপতি রাঘব রাজা রাম, তো প্রথম লাইনটা শুধু জানি। ফাইন, ওতেই দুবার রাম শব্দটা আছে। ওকে, এবার গাও। গর্তের মধ্যে থেকে ভেসে উঠল সরার তারস্বরে চিৎকার, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। শশী দেখল ভূদেবের মুখে ভয়, বিস্ময়, আনন্দ সবকিছু মিলে মিশে তালগোল পাকিয়ে উঠেছে। তাই দেখে শশী বলল, সরা, থামলে কেন? রিপিট করে যাও, কাজ হয়েছে। এই রাম নামই তোমাকে পাতাল ঘর থেকে উদ্ধার করবে। সরা এরপর না থেমে প্রথম লাইনটা বারবার গাইতে লাগলো। ব্যাংকাকা বললেন ভূদেবকে, দাদা, এবার কি বিশ্বাস হচ্ছে পাতাল ঘরে ভূত নেই, গড়ের মাঠেও ভূত নেই? ব্যাং, তাহলে এতকাল যা বিশ্বাস করে এসেছে বাপ ঠাকুরদারা, বলতার জনগণ, সব মিথ্যে? ঘণ্টু বলল, ভাগ্যিস সরা পালাতে গিয়ে গর্ত দিয়ে পাতাল ঘরে পড়ে গেছিল। খোকন বলল, যদি না ওই ভটভটির লোকগুলো তাড়া করতো তাহলে সরা কি শিব মন্দিরের দিকে ছুটত? তরুণ বলল, ছুটলই বা, যদি না বাজ পড়ে দরজাটা ভেঙে যেত তাহলে কি এই গর্তটা তৈরি হতো? কলাবতী বলল, এত ঘটনা যে ঘটল, নিশ্চয়ই এর পিছনে শিব ঠাকুরের কোনো ইচ্ছে আছে। ব্যাংকাকা, এই শিবের নাম কি? ব্যাংকাকা আমতা আমতা করে বললেন, অফিসিয়াল কোনো নাম আছে কিনা জানি না, তবে এখানকার লোকে বলে গড়ের শিব। গড়ের শিবের ইচ্ছেটা আমার মনে হচ্ছে। কলাবতী থেমে গিয়ে 5 সেকেন্ড পরে বলল, উনি কলেজে পড়তে চান। ভূদেব জ্যাঠা, আপনার কি মনে হয়? ভূদেব খেটোর মুখে তখন চাপ থেকে রেহাই পাওয়ার প্রশান্তি। তিনি ছেলে মানুষের মতো উৎসাহে ছটফট করে উঠে বললেন, কলেজ পরে হবে, আগে চাই বংশীবদন। সুশী, ছেলেটা যে এখনো রঘুপতি করে চলেছে, ওকে থামতে বল। এবার ওকে তোলার ব্যবস্থা করতে হবে। ব্যাং, একটা মই জোগাড় করো। সুশী গর্তের দিকে মুখ করে বলল, এই এই, এবার থামো, কাজ হয়েছে। এবার তোমাকে তোলার জন্য মই আসছে, জল তখনই বরং খেও। মনে রেখো, বংশীবদনকে ফাইনালে তুলে দিতে না পারলে জনগণ তোমাকে আবার পাতাল ঘরে নামিয়ে দেবে। আমি এখন কন্ডিশনে নেই, খেলবো কি করে? বিরক্ত হয়ে সুশী বলল, কন্ডিশন ফান্ডিশন বলতায় চলবে না, ও সব বলচাল কলকাতায় মেরো। ব্যাংকাকা মই আনতে ছুটলেন। একটু পরেই জনার্দন একটা বাঁশের মই ঘাড়ে করে আনলো। মইটা গর্তে নামানো হলো। উঠে এলো স্বরাজ দাস। চারদিকে ভীত চোখে তাকিয়ে সে প্রথমেই বলল, ওরা ধারে কাছে নেই তো?
ভূদেব মুঠি শক্ত করে ঠোঁট বেঁকিয়ে বললেন, আরে ভূত ট্রুত এ তল্লাটে কোনো কালে ছিল না, এখনো নেই। তুমি ভয় পাচ্ছ কেন? এই তো আমরা এখানে রয়েছি। আগে ভূত নয়, শ্যামপুকুর ক্লাবের ওরা। এই দেখুন, আমার হাঁটু কাঁপছে, আমি আর দাঁড়াতে পারছি না। বলতে বলতে সরা উবু হয়ে বসে গড়িয়ে পড়ল মাটিতে। ওরা তাড়াতাড়ি তাকে তুলে বসালো। তারপর চ্যাংদোলা করে বাড়িতে এনে একতলার বৈঠকখানার ঘরের চৌকিতে শোয়ালো। ব্যাংকাকা সবাইকে সাবধান করে বললেন, খবরদার, সরার কথা এখন বলতার কাক পক্ষী কেন, মশা মাছিরাও যেন জানতে না পারে। বিদ্যুৎপুরের কানে গেলেই ওরা কলকাতা থেকে 11টা প্লেয়ার এনে টিম করে ফেলবে। ঘন্টু তাচ্ছিল্য ভরে বলল, জ্যাঠামশাই, সরা কত লাখ টাকার প্লেয়ার জানেন? কলকাতার 11টা কেন, 22টা প্লেয়ার এলেও ওকে আটকাতে পারবে না। কাতর স্বরে সরা বলল, কিন্তু ওই মোটর বাইক দুটো এলে আমি কি করব? জনার্দন একটা জাগে জল আনলো। সরা প্রায় এক নিঃশ্বাসে জাগটা শেষ করে বলল, আমার বাবাকে ডেকে আনবেন। না না না, ভূদেব আঁতকে উঠলেন। বাবাটা বা এখন নয়, শুনলে না, মশা মাছির কানে পর্যন্ত তোমার কথা যেন না পৌঁছয়। তুমি এখন এই বাড়িতে থাকবে, কোনো ভয় নেই এখানে। ব্যাংক সদর দরজা বন্ধ করে হুড়কোটা দিয়ে দাও। আচ্ছা জ্যাঠামশাই। কলাবতীর মাথায় একটা বুদ্ধি খেলে গেছে। সরা যদি চেহারায় একটু ভোল পাল্টায়, তাহলে তো ওকে চিনতে পারবে না শ্যামপুকুরের লোকগুলো। তার মানে? ধর্মর করে চৌকিতে উঠে বসলো সরা। কলাবতী ওকে সাহস দেওয়ার জন্য বলল, ধরো খেলা শুরুর 10 সেকেন্ড আগে তোমাকে মাঠে নামিয়ে দেওয়া হলো ক্লাব ঘর থেকে ঢেকে ঢুকে আড়াল করে নিয়ে গিয়ে। মাঠে তুমি সবসময় মধ্যিখানে থেকে খেলার চেষ্টা করবে, মাঠের সাইডের দিকে একদম আসবে না। দূর থেকে তোমার হাঁটুকে দানা পানি খাওয়াতে গেলে অলিম্পিক চ্যাম্পিয়ন শুটার আনতে হবে। আমাদের দেশে তেমন চ্যাম্পিয়ন কেউ নেই, সুতরাং সুশি এবার জুড়ে দিল, তাছাড়া তোমার ভোলটাও একটু পাল্টে দিলে চট করে ওরা চিনতে পারবে না। এমনকি বলতা জনগণও নয়, তারা তো বলতে গেলে তোমাকে দেখেইনি, শুধু নামটাই শুনেছে। আমরা রটিয়ে দেব কটক থেকে প্লেয়ার আনিয়েছি, 2-4টে উড়িয়া কথা বলতে পারবে তো। দারুণ বুদ্ধি তো তোদের। ভূদেব আপ্লুত মুখে বললেন, বাবা স্বরাজ, আর তুমি আপত্তি করো না। পড়বে না জ্যাঠামশাই, ও খুব বাধ্য ছেলে। আপনার মতো বয়স্ক লোকের অনুরোধ ও ফেলবে না। তাছাড়া আমি তো ওর বাড়িতে গিয়ে বাবার সঙ্গে দেখা করে বলবো শ্যামপুকুরের অ্যাডভান্সটা ফিরিয়ে দিতে। সেটা ফিরিয়ে দিলে সরার হাটও নিশ্চিন্ত হয়ে যাবে। অবশ্য শ্যামপুকুর নিতে রাজি হবে কিনা তা জানি না। থানায় ডায়েরি করে বলেছে টোকেন হারিয়ে গেছে, আবার খবরের কাগজের লোককে বলেছে শ্যামপুকুর জোর করে ওকে দিয়ে মিথ্যে ডায়েরি করিয়েছে। এতে শ্যামপুকুরের লোকেরা খেপেই রয়েছে। বাবা স্বরাজ, তোমার মতো এমন কীর্তিমান অকুত ভয় ছেলে সামান্য ওই 4টে লোকের ভয়ে মাঠে নামবে না, তাই কি হয়? ভূদেব সরার পিঠে হাত বুলোলেন। সরা মাথা নামিয়ে বসেছিল, তার মুখে অনুশোচনা। মুখ তুলে সে কলাবতীকে বলল, টোকেনটা ফেরত দেবে তো? দেব। স্নান করে পেট ভরে ভাত আর সুশির ধরা মাছগুলোর ঝোল খেয়ে সরা 4 ঘন্টা টানা ঘুমোলো। ওকে ব্যাংকাকা প্রতিশ্রুতি দিয়েছেন রাত্রে আস্ত একটা মুরগির রোস্ট খাওয়াবেন। ঘুম থেকে সে যখন উঠল তখন ভয় অনেকটা কেটে গেছে। এখন সে এইটুকু অন্তত বুঝেছে যে পরিস্থিতিতে সে পড়েছিল সেটা অতটা বিপজ্জনক অবস্থায় আর নেই। শ্যামপুকুরের লোকেরা আর বোধহয় তাকে খুঁজতে আসবে না, তবু সাবধানে থাকতে হবে। এই বাড়ির লোকেরা, বিশেষত মেয়ে দুটি ওর বন্ধুই, তার ভালো করতেই চায়, তবে বড্ড চিমটি কেটে কথা বলে। কি আর করা যাবে, যে কাজ সে করে ফেলেছে তাতে সারা দেশে যদি ছ্যাঁচা পড়ে যায়, তাতে মাথা নিচু করে থাকা ছাড়া আর কি সে করতে পারে। তবে ওই কালো লম্বা মেয়েটার একটা কথা তার মাথায় খটখট করে গাঁটটা মেরে চলেছে। তুমি তো ফুটবলার হতে চাও না,
টাকা কামাতে চাও। একটা মেয়ের মুখে এমন কথা শুনলে লজ্জা করে। ইতিমধ্যে কলাবতী ঘন্টুর সঙ্গে পরামর্শ করে ঠিক করে ফেলেছে সরার ভোল পাল্টানোর ব্যাপারে কি করা যায়। ঘন্টুই বুদ্ধিটা দিল। ওকে পরচুলা পরিয়ে গোফদারি লাগিয়ে খেলতে না বলে কেমন হয়? আমাদের এখানে বোলতার চাক নামে একটা নাটকের দল আছে। রাঙাদা আমার খুড়তুতো দাদা, সে ওই চাকের মেকআপ ম্যান। ওর কাছে মেকআপের সব জিনিস আছে, রাঙাদাকে বললেই করে দেবে। শুনেই তো কলাবতী প্রায় লাফিয়ে উঠল। ঠিক হ্যায়, লাগাও মেকআপ বলে সে সুশীর পিঠে একটা কিল মেরে বসল। ঘন্টু ছুটল রাঙাদার কাছে। কলাবতী বৈঠকখানার ঘরে এসে সরাকে বলল, ব্যবস্থা হয়ে গেছে, তোমাকে মেকআপ নিতে হবে। কথাটা সরার মাথায় ঢুকতে 8 মিনিট সময় নিল। মেকআপ কেন? আমায় কি যাত্রা করতে হবে? প্রায় তাই, গম্ভীর মুখে সুশী বলল। তোমার হাঁটুর গঙ্গা যাত্রা বন্ধ করতে তোমাকে ফুটবল যাত্রা করতে হবে। খুব সামান্য ব্যাপার, দাড়ি গোঁফ চুল পড়তে হবে। কেউ তাহলে চিনতে পারবে না, তুমি সেফ থাকবে। গত 24 ঘন্টায় সরার মুখে এই প্রথম হাসি দেখা দিল। দাড়ি গোঁফ লাগিয়ে একবার ছোটবেলায় স্কুলে থিয়েটার করেছিলুম। গোঁফটা ভীষণ সুড়সুড়ি দিচ্ছিল নাকে, এমন হেঁচেছিলুম যে খুলে পড়ে যায়। যদি সেরকম এবারও হয়। হবে না, হবে না, কলাবতী ওকে আশ্বস্ত করল। রাঙাদার একটা স্পেশাল আঠা আছে, গোফদারি এমন এঁটে যাবে যে কম করে 3 দিন তেলে চুবিয়ে রাখলে তবেই তোলা যাবে। 3 দিন আমার দাড়ি গোঁফ থাকবে? না, আমি মেকআপ নেব না। তাড়াতাড়ি সুশী বলল, কালু ভুল বলেছে, 3 দিন নয়, ঘন্টা 3 জম্পেশ হয়ে এঁটে থাকবে। তুমি পারবে না 3 ঘন্টা চুল দাড়ি গোঁফ সহ্য করতে? সরা মাথা নেড়ে যেতে লাগলো। ওরাও ওকে বুঝিয়ে যেতে লাগলো যতক্ষণ না রাঙাদা হাতে একটা টিনের ছোট্ট বাক্স আর একটা পরচুলা নিয়ে হাজির হলো। খ্যাংরাকাটির মতো দেহ, পুরো কাছে চশমা, ধুতির ওপর বুশশার্ট পরা। রাঙাদার বয়স 30 না 35 বোঝা যায় না। পরচুল দিয়ে কি ঝামেলা রে বাবা! ঘন্টু হাঁফ ছাড়ল। সবই বুড়োদের সাদা পরচুলা। একটা ছিল কটা রঙের সাহেবের পাটের জন্য, শেষকালে পাওয়া গেল একটা কালো চুল। সরা পড়ে দেখত। সরা পড়ার আগেই রাঙাদা বলল, আমার এটা তো ছোট্ট রাজপুত্রের মাথায় লাগানোর জন্য, কিন্তু এর মাথাটা যে দুর্বাসার মতো বড়, তার উপর অত লম্বা চুল। এই পরচুল তো ওর মাথায় বসবেই না। রাঙাদার প্রবল সন্দেহ মাথা নাড়ার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ল। তাহলে কি হবে? কলাবতী হতাশ স্বরে বলল, কি আবার হবে? চুল কেটে মাথাটা সাইজ কমাতে হবে। সুশী চটপট সমাধান করে দিল মাথা সমস্যার। না না, চুল আমি কাটবো না। সরা আঁতকে উঠে বলল, কেন কাটবে না? 1 মাসের মধ্যেই যেমন ছিল তেমনই হয়ে যাবে। রাঙাদা, আপনার কাছে কাঁচি আছে? নিশ্চয়ই আছে। ছুরি কাঁচি খুর ব্লেড ছাড়া বড় বড় মেকআপ ম্যানদের কি চলে? একবার কেদার রায় পালা হচ্ছে, কারবালো বলল পিস্তল না হলে স্টেজে নামবে না। কোথায় পিস্তল? মনে পড়ল পঞ্চাননের ছেলের হাতে যেন টয় পিস্তল দেখেছি। দৌড়ে গেলুম, একটা হাজমোলা শিশি দিয়ে নিয়ে নিলুম। ওটা আর ফেরত দিইনি। বলতে বলতে রাঙাদা টিনের বাক্সটা খুলে একটা 1 বিঘত লম্বা কাঁচি আর চিরুনি বার করল। এবার তুমি এই চেয়ারটায় বসো, জাস্ট 2 মিনিট লাগবে। রাঙাদা চিরুনি দিয়ে চুল টেনে মুঠোয় ধরে কাস্তে দিয়ে ধান কাটার মতো কাঁচি চালালো। শব্দ হচ্ছে কচ কচ। গোছা গোছা চুল সরার কাঁধে বুকে ঝরে পড়তে লাগলো। হাত দিয়ে ঘাড়ের কাছ থেকে 1 গোছা চুল তুলে চোখের সামনে ধরেই সরা চেঁচিয়ে উঠল, হে কি, আমার মাথা যে আপনি খালি করে দিলেন! সে মাথায় হাত বুলিয়ে চুলের পরিমাণ মেপে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, 1 মাস কি, এ তো 1 বছরের ধাক্কায় পড়ে গেলুম। সুশী ফিসফিস করে কলাবতীর কানে বলল, কালু সর্বনাশ করেছে রে।
এ কি চুল কাটা! ধান কাটার পর মাঠ যেমন দেখায়, সরার মাথা তো তাই হয়ে গেছে। চুপ কর, দেখার জন্য আয়না চাইলে মুশকিলে পড়ে যাব। রাঙাদা পরচুলাটা সরার মাথায় বসালো। মাথার মাপের থেকে সেটা এখনো ছোট। রাঙাদা ঠোঁট কামড়ে 1 মিনিট সরার মাথার দিকে তাকিয়ে থেকে কাঁচিটা তুলে নিল। আঁতকে সরার চোখ দুটো বড় হয়ে উঠল। রাঙাদা সরার ডাইনে বায়ে পেছনে ঘুরে ঘুরে ওর মাথাটাকে জরিপ করতে করতে বলল, মাথাটাকে যদি ঝুনো নারকেলের সাইজে আনা যায় তাহলে। কথা শেষ না করেই কাঁচি দিয়ে কচকচ করে কিছু চুল উচ্ছেদ করে দিল। সরা শটান দাঁড়িয়ে উঠল, দাঁত চেপে বলল, আপনার কাছে আয়না আছে? অবশ্যই। রাঙাদা গর্বিত স্বরে বলল, বড় বড় মেকআপ ম্যানদের কাছে আয়না থাকবে না? এটা কি একটা জিজ্ঞেস করার মতো কথা হলো? বাক্স থেকে কাঠের ফ্রেমে বাঁধানো এক্সারসাইজ খাতার মাপের আয়না বার করে সরার হাতে দিল। মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে আয়নায় দেখতে দেখতে সরার চোখ জলে ভরে উঠল। কলাবতী ফিস ফিস করে বলল, সুশি, এবার কেটে পড়। কেটে পড়ার আগেই সরার দাঁতে দাঁত ঘষে গর্জন করল, এই তোমরা দুজন আমার এই সর্বনাশটা করালে, তোমাদের জন্যই আমার মাথাটা গেল। আহা, রাগছো কেন? মাথাটা তো তোমার অনেক আগেই গেছে, এখন ওটাকে বাঁচাবার চেষ্টা চলছে। সুশি সান্ত্বনা দেওয়ার সুরে বলল, কি এমন খারাপ দেখাচ্ছে? চমৎকার মাথা। আরও ভালো দেখাবে যদি ন্যাড়া হয়ে যাও, তাহলে পরচুলাটাও ফিট করবে, তাই না রাঙাদা? কলাবতীর পরামর্শে ঝকঝক করে উঠল রাঙাদার চোখ। নিশ্চয়ই নিশ্চয়ই, ন্যাড়া হলে দারুণ খুলে যাবে মাথার রূপ, পরচুলাটাও এঁটে যাবে। কলাবতী জানতে চাইল, আপনার কাছে খুর আছে? কি যে বলো, বড় বড় মেকআপ ম্যানদের। রাঙাদা বাক্স থেকে একটা খুর বার করলো। জল আনো, মাথাটা ভেজাতে হবে। সুশি ছুটল জল আনতে। সরা আয়নায় বারবার মাথাটা দেখে বুঝে গেল চুলের এই অবস্থা দেখলে লোকে হাসবে, পাগল বলবে। তার থেকে বরং ন্যাড়া হয়ে যাওয়াই ভালো। তবু এত যত্নে তৈরি করা চুলের শোভা এভাবে ধ্বংস হলে মন খারাপ না হয়ে যায় না? সরা যারপনায় মন মরা হয়ে পড়ল। সরার মুখের করুণ অবস্থা দেখে কলাবতী বলল, দুঃখ হচ্ছে? আরে, পৃথিবীর সব থেকে দামি ফুটবলার ব্রাজিলের রোনাল্ডোও তো ন্যাড়া। টিভিতে ওর খেলা দেখোনি? দেখেছি, কার সঙ্গে কার তুলনা করছো? আমি ন্যাড়া হলে কি রোনাল্ডো হয়ে যাব? খানিকটা তো হয়ে যাবে। কলকাতার মাঠে সেটাই যথেষ্ট। রোনাল্ডো 50 কোটি পেলে ন্যাড়া স্বরাজ 5 লাখ তো পেতেই পারে। রাঙাদা খুঁড়ে শান দিচ্ছিল। সুশি জগ ভর্তি জল এনে সরার মাথায় ঢেলে দিল। সরা ভয় ভয় বলল, আপনি খুর চালাতে জানেন তো? কি যে বলো, মেকআপ ম্যানদের খুর, ব্লেড, কাঁচি। বলতে বলতে রাঙাদা কাজ শুরু করে দিল। 10 মিনিটের মধ্যেই সরার মাথা সাফ হয়ে গেল। আয়নাটা মুখের সামনে ধরে বিড়বিড় করে সরা বলল, সত্যি পাপ করেছিলাম, তা নইলে কি আজ এই অবস্থা হয়? আচ্ছা কালু, সরাকে পরচুল পরাবার আর দরকার কি? এই তো দিব্যি ওকে অচেনা লাগছে। সুশি 2 পা পিছিয়ে চোখ দুটো সরু করে পর্যবেক্ষণ করতে করতে বলল, কিন্তু আমি তো এখনো ওকে চিনতে পারছি। আমার কাকা একবার বলেছিল, ভুরু কামিয়ে দিলে মানুষটাকে নাকি একদম চেনা যায় না। ক্রিমিনালরা লোকের চোখে ধুলো দেওয়ার জন্য তাই করে। এজন্যই ভুরু কামানো লোক দেখলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে। অবশ্য সরাকে করবে না, এখন থেকে তো ও ইন্ডিয়ার রোনাল্ডো, কে ওকে অ্যারেস্ট করবে? সরা চোখ পিটপিট করে কলাবতীর কথা শুনে যাচ্ছিল। এবার দাঁত খিচিয়ে বলল, তুমি হচ্ছ পালের গোদা, যত বদবুদ্ধি বেরোয় তোমার মাথা থেকেই। চুল গেছে, এবার ভুরু দুটোকেও লোপাট করতে চাও। এই বলে দিচ্ছি, আর একটা কথাও আমি শুনবো না। তাতে যদি দানা খেতে হয় খাবো। এই যে দাদা, পরচুলাটা মাথায় আঁটুন তো। রাঙাদা পরচুল সরার মাথায় টেনে টুনে বসালো।
কিন্তু ঠিক মতো আঁটল না, সামান্য ছোট হয়েছে। সরা হাত দিয়ে চেপে বসাবার চেষ্টা করতে করতে বলল, হেড করতে পারবো তো? কলাবতী বলল, এখানে তো বল নেই, তাহলে ট্রায়াল দিয়ে দেখা যেত। সরা ডান দিক থেকে উঁচু হয়ে আসা একটা কাল্পনিক বল বাঁ দিকের গোলের দিকে হেড করার জন্য লাফিয়ে উঠে বাঁ দিকে সজোরে মাথাটা ঝটকা দিয়ে ঘোরালো। মাথা থেকে পরচুলাটা ছিটকে উড়ে গেল। লুফে নিল কলাবতী। মাথা নেড়ে সরা বলল, চলবে না, একদম অচল, শেষে মাঠের মধ্যে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কলাবতী বলল, তাহলে দাড়িটা? একদম নয়, যদি কেউ দাড়ি টেনে দেয়। সরা ভ্রু তুলে বলল, তাহলে ভুরু দুটো? রাঙাদা খুঁটটা বাগিয়ে এগোলো। পিছিয়ে গিয়ে সরা বলল, আমি তো বলেইছি খুঁড় আর শরীরে ঠেকাতে দেবো না। এই ন্যাড়া মাথা নিয়েই কটকের প্লেয়ার হয়ে যাব। যতদিন না ভালো মতো চুল গজায় একটা টুপি পরতে হবে। হ্যাঁ রে ঘন্টু, আছে কিছু? আর আমার পড়ার মতো কিছু এনে দে, খালি গায়ে আর কতক্ষণ থাকবো? ঘন্টু বলল, বাড়ি গিয়ে দেখছি, আমার মাপের প্যান্ট শার্ট হয়ে যাবে বোধহয়। আর কলাবতী, কালই কিন্তু বাবার সঙ্গে দেখা করে টাকাটা শ্যামপুকুরের ব্রজদাকে ফেরত দিয়ে কোর্ট পেপারটা ফিরিয়ে আনতে বলো। এই হয়েছে এক যন্ত্রণা। টোকেনটা ঠিক মতো রেখে দিয়েছ তো? কলাবতী বলল, রেখেছি, ফাইনাল খেলার পর পাবে। সে কি? সরা প্রায় চিৎকার করে উঠল, কথা ছিল একটা ম্যাচ, শুধু সেমিফাইনালটা, এখন বলছো ফাইনালের পর? বংশীবদন না পেলে কলেজ হওয়া আটকে যেতে পারে। এখানকার লোকজন এখন মেতে রয়েছে এই সিল্ড নিয়ে। বোলতার টুর্নামেন্ট কিন্তু বোলতা একবারও জেতেনি। তুমি যদি জিতিয়ে দাও, এরা তাহলে এত খুশি হবে যে কেউ আর জমিটায় কলেজ করতে আপত্তি করবে না। তুমি জানো না, শিব মন্দিরের সামনের জমিটা সুশীরা দান করতে চেয়েছিল কলেজ করার জন্য। ভূত আছে বলে এখানকার বহু লোকের আপত্তিতে জমিটা নিতে সাহস করেনি কলেজ কমিটি। ভূতের বাসা যে ওখানে নেই তা তো কমিটির চেয়ারম্যান ভূদেব জ্যাঠা নিজেই দেখেছেন। পাতাল ঘরে রাত কাটিয়ে তুমি তা প্রমাণও করে দিয়েছ। এখানকার কেউ এখনো সেটা জানে না, কিন্তু জানিয়ে দিতে হবে। তুমি তা নিজে মুখে জানাবে। প্লিজ সরা, একটা ভালো কাজ করো। যে অন্যায় করেছ তার প্রায়শ্চিত্ত হবে। গম্ভীর মুখে ধীরে ধীরে কথাগুলো বলে কলাবতী হাত জোর করে সরার দিকে তাকিয়ে রইল। সরা মুখ নিচু করে কয়েক সেকেন্ড ভেবে নিয়ে মুখ তুলে বলল, ঠিক আছে, আমি দুটো ম্যাচই খেলবো, অবশ্য যদি সেমিফাইনালটা জিততে পারি। ঘন্টু, একজোড়া বুট কারো কাছ থেকে চেয়ে এনে দে, আর শর্টস। ঝন্টু বলল, কাল সকালেই পেয়ে যাবি। শুনছিলেন মতি নন্দীর লেখা কলাবতী সিরিজ থেকে ভূতের বাসায় কলাবতীর দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।